না ওকে এটা অন্য ভাই কথা কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ কি? সাউন্ড শোনা যাচ্ছে কি ভাইয়া? সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? এটা এখনো শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছ কি? আচ্ছা এখন মেবি শুনতে পাচ্ছ ভাই, সাউন্ড পাচ্ছে? হ্যাঁ জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রথমে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। প্রথমে হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। সাউন্ড শুনতে পাচ্ছ না তোমরা? তো দেখো ভাই, পরমাণুর আকার বলতে আসলে কি বোঝায়? পরমাণুর আকার বলতে বোঝায় যে একটা পরমাণুর যে নিউক্লিয়াস থাকে এবং তার অসংখ্য শক্তি স্তর থাকে। নিউক্লিয়াস থেকে তার সবার বাইরের যে শক্তি স্তর, নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ যে শক্তি স্তর, এর মধ্যবর্তী যে দূরত্ব, ওটাকে আসলে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। অর্থাৎ এটাই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আর পারমাণবিক ব্যাসার্ধ নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ শক্তি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব, তাকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, তো একটা পরমাণুর সর্বশেষ যে শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রনের যে বিস্তৃত অঞ্চল, এটা আসলে সঠিকভাবে কখনোই নির্ণয় করা যায় না। ঠিক আছে, তো যেহেতু এই শক্তি স্তরের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না, কাজে পরমাণুর ব্যাসার্ধ আসলে এই পদ্ধতিতে, অর্থাৎ সরাসরি কোনো পরমাণুর ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি না। ঠিক আছে, তো যেহেতু আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় হচ্ছে যদি একই ধরনের দুইটা পরমাণুকে আমরা যদি যুক্ত করি, তাহলে তাদের মধ্যবর্তী যে নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য, দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটা, এটাকে বলা হয় হচ্ছে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। ভিডিও কি তোমরা উল্টা দেখতে পাচ্ছ?
না তো আমার এখান থেকে তো ভিডিও উল্টা দেখা যাচ্ছে না এবং লেখা স্পষ্টই দেখা যাচ্ছে। তোমরা এটা ক্যামেরাটা ঘুরায় ধরো, দেখো আমার ভিডিও উল্টা হওয়ার কথা না, ক্যামেরা ঠিকই আছে, ক্যামেরা সেট আপ ঠিক করাই আছে। ভিডিও দেখতে সমস্যা হচ্ছে ভাই, এটা তোমার এখানে নেট প্রবলেম করছে, এর চেয়ে ভালো করে তো আর রেজোনেন্স দিয়ে ক্যামেরা দেওয়া সম্ভব না, তোমার এখানে নেটে প্রবলেম আছে হয়তো ভাইয়া। ভাই পিতে ভিডিও উল্টা, ক্যামেরা ঠিক করেন ভাই। ক্যামেরা আমার এখানে ঠিক করা আছে, তুমি তোমার এখানে কে জন্য উল্টা দেখাচ্ছে বলতে পারছি না, কারণ আমার এখানে ক্যামেরা ঠিকই আছে, আমার এখানে ক্যামেরা রোটেটের কোনো প্রয়োজন নাই, কারণ আমার এখানে ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়াস দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন দূরত্ব। ঠিক আছে, অনেকে বলছে যে ভিডিও নাকি উল্টা দেখাচ্ছে। দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হচ্ছে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, আন্তঃনিউক্লিয়াস দূরত্ব বা বন্ধন দূরত্ব। তো এই বন্ধন দূরত্বকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে এই বন্ধন দূরত্বের অর্ধেকে হচ্ছে আমার পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে আন্তঃনিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই 2। আমরা হচ্ছে এই সূত্রের সাহায্যে বের করব। আমরা একটা পরমাণুর ব্যাসার্ধ সরাসরি নির্ণয় করতে পারি না। কেন পারি না? কারণ পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের বিস্তৃত অঞ্চল কখনো সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, যেটা আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে পড়ছি। ঠিক আছে, কাজে আমাদের বন্ধন দৈর্ঘ্য নির্ণয় করবো কি আর ডিভাইডেড বাই 2 এই সূত্রের সাহায্যে। অর্থাৎ ধরো তোমাকে এরকম বললো যে ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য 198 পিকোমিটার হলে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত? তাহলে কি বলছে? ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য 198 পিকোমিটার। ভাই ক্যামেরা ক্লিয়ার করুন। ভাই ক্যামেরা এর চেয়ে আর ক্লিয়ার করা তো পসিবল হচ্ছে না। তোমার এখানে হয়তো ভাই নেট প্রবলেম করছে, ওই জন্যই তুমি এও করতে পারছো না, তোমার এখানে নেট প্রবলেম হচ্ছে। তাছাড়া আমাদের এখানে ক্যামেরা রেজোনেন্স দুইটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে কি? বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে ডি এর মান দেওয়া আছে কত? 198 পিকোমিটার। তাহলে আমাকে কি বলছে? ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ, তার মানে আর অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই 2। ডি ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে? ডি এর মান হচ্ছে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব কত? 198, তার মানে হচ্ছে 198 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 99 পিকোমিটার। অর্থাৎ ক্লোরিনের যে পারমাণবিক ব্যাসার্ধ এটা হচ্ছে 99 পিকোমিটার। ভিডিওর উপর কমেন্ট দেখা যাচ্ছে, আচ্ছা কমেন্ট সেকশন আমি বন্ধ করে দিচ্ছি, ওখানে কমেন্ট সেকশন বন্ধ করাই আছে, কমেন্ট দেখা দেওয়ার কথা না। তুমি হচ্ছে তোমার ফোনে কমেন্টটাকে স্লাইস করে দাও, তোমার ফোনে বাম দিকে ভিডিওটা বামে বা ডানে নিয়ে ডান দিকে ইয়াও করো, তাইলে দেখবা যে ভিডিও অটোমেটিক অফ হয়ে যাবে। তোমার ভিডিওর ডান দিকে ইয়াও করো, সুইচ করো, তাইলে আর কমেন্ট দেখতে পাবা না। ঠিক আছে, তাহলে যদি দুইটা একই পরমাণু থাকে, পরমাণু দুইটা যদি সেম হয়, তাহলে আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেক হচ্ছে তাদের পারমাণবিক ব্যাসার্ধ। ক্যামেরা তো রোটেট হওয়ার কথা না, তোমরা দেখো তোমাদের ফোনে প্রবলেম হচ্ছে কোনো কারণে, ক্যামেরা রোটেট হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমার যদি পরমাণু দুইটা সেম থাকে, অর্থাৎ একই পরমাণু যদি এখানে দুইটা পরমাণু যদি সেম থাকে, তাহলে এই পরমাণু দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে ওই আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেক। এখন এখানে পরমাণু দুইটা যদি ভিন্ন হয়, এখানে পরমাণু যদি দুইটা ভিন্ন হয়, আমি ক্লাস নিচ্ছি, আপনি উপরে আসেন, আমি ক্লাস নিচ্ছি, আমি 3 তলা অফিসে আসেন আপনি। ঠিক আছে, তাহলে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, এখন ধরো এটা যদি এ পরমাণু হয় আর এটা যদি বি পরমাণু হয়, তাহলে এদের আন্তঃনিউক্লিয়াস দূরত্ব ডি সমান সমান হচ্ছে এ পরমাণুর ব্যাসার্ধ আর হচ্ছে বি পরমাণুর ব্যাসার্ধের সমষ্টি।
পরমাণু দুইটা যদি সেম হয় তাহলে আন্তঃনিউক্লিয়াস দূরত্বের অর্ধেক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আর পরমাণু দুইটা যদি ভিন্ন হয়, দুইটা পরমাণু যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে দুইটা পরমাণুর ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে আন্তঃনিউক্লিয়াসের দূরত্বের সমান। তাহলে এখান থেকে আমি যদি এ এর ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ব্যাসার্ধ আর এ সমান সমান হবে ডি মাইনাস আর বি, অর্থাৎ আন্তঃনিউক্লিয়াস দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য থেকে যদি কোনো একটা পরমাণুর ব্যাসার্ধ বাদ দেই তাহলে অপর পরমাণুর ব্যাসার্ধ আমরা পাই। সেমভাবে আমরা যদি বি এর ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে ডি থেকে আমার আর এ বিয়োগ করতে হবে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা একটা পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করে থাকি। ঠিক আছে, যেমন ধরো আমাকে বললো HCl এর বন্ধন দৈর্ঘ্য 137 পিকোমিটার হলে হাইড্রোজেন এর ব্যাসার্ধ কত। ঠিক আছে, তাহলে কি বলছে, হাইড্রোজেন ক্লোরাইড এর বন্ধন দৈর্ঘ্য 137 পিকোমিটার হলে হাইড্রোজেনের ব্যাসার্ধ কত। তাহলে বন্ধন দৈর্ঘ্য ডি যদি হয়, বন্ধন দৈর্ঘ্য যদি ডি হয় তাহলে ডি সমান সমান কি, এখানে দুইটা আলাদা পরমাণু, তার মানে আর অফ হাইড্রোজেন প্লাস আর অফ ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন এবং হাইড্রোজেন এই দুইটা পরমাণুর ব্যাসার্ধের সমষ্টি হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। তাহলে আমাকে কার বন্ধন ব্যাসার্ধ বের করতে বলছে, আর অফ হাইড্রোজেন, তার মানে আর অফ হাইড্রোজেন সমান সমান কি ডি মাইনাস আর অফ ক্লোরিন, ডি মাইনাস আর অফ ক্লোরিন। তাহলে ডি এর মান কত, 137 মাইনাস আর অফ ক্লোরিন, ক্লোরিনের ব্যাসার্ধ। দেখো ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ এর আগে যে ম্যাথটা আমরা করছি ওই ম্যাথের মধ্যে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে, ম্যাথের মধ্যে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত দেওয়া আছে, 99। তাহলে কত হচ্ছে 38 পিকোমিটার, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ 38 পিকোমিটার। হ্যালো, আমি হচ্ছে 4 তলায় ক্লাস নিচ্ছি, তো আপনি কি 3 তলায় বসবেন, আমার ক্লাস শেষ করতে একটু দেরি হবে। আচ্ছা তাহলে আপনি একটু 4 তলায় চলে আসেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা ব্যাসার্ধগুলো নির্ণয় করব। ঠিক আছে, একটা পরমাণুর যে কোনো একটা পরমাণুর 3 ধরনের ব্যাসার্ধ বিদ্যমান থাকে, যে কোনো একটা পরমাণুর 3 ধরনের ব্যাসার্ধ বিদ্যমান থাকে। এক নাম্বার হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, এক নাম্বার হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, 2 নাম্বার হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, আচ্ছা আমার কাছে সেকেন্ড পেপারের সৃজনশীল বইটা ছিল, আচ্ছা এটা মামুন ভাই মনে ফার্স্ট পেপারটা দিয়ে, হ্যাঁ 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 এটা সেকেন্ড পেপার, ঠিক আছে। সেটা শেষ করেন, ওইটা আমার নাম্বার। আচ্ছা আমি আপনাকে ফোন দিব না, কমিউনিকেশন হবে যখন। ঠিক আছে। আর আপনি হচ্ছে আপনাদের একাডেমিকের যে বইটা আছে গুহ স্যারের, একাডেমিকের বইটা আপাতত হাতে না। হ্যাঁ আচ্ছা যখন আসে আমাকে একটু কাইন্ডলি দিন। আচ্ছা ঠিক আছে। একটা পরমাণুর 3 ধরনের ব্যাসার্ধ থাকবে, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, 2 নাম্বার হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, আর 3 নাম্বার হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ব্যাসার্ধ। একটা পরমাণুর 3 ধরনের ব্যাসার্ধ বিদ্যমান থাকে, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা আয়নিক ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, তো এই যে 3টা ব্যাসার্ধ সমযোজী, আয়নিক এবং ভ্যান ডার ওয়ালস, এই 3টা ব্যাসার্ধের মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বড়। একটা পরমাণুর 3 ধরনের ব্যাসার্ধ থাকে, একটা সমযোজী ব্যাসার্ধ, একটা আয়নিক ব্যাসার্ধ, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। 3টা ব্যাসার্ধের মধ্যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো এখান থেকে মনে রাখবে। এখন দেখো এখানে আসলে বেসিক্যালি আমার প্রশ্ন কি আসে, এখানে আমার প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে তোমার একটা পরমাণু দেওয়া থাকে, ওই পরমাণুর ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ কম কার ব্যাসার্ধ বেশি, ব্যাসার্ধ নির্ণয়টা আমার পরীক্ষায় যেভাবে আসে তার চেয়ে কার ব্যাসার্ধ কম কার ব্যাসার্ধ বেশি ওইটাই পরীক্ষার হলে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, তো আমাদের দেখো আমরা নর্মালি জানি যে একটা পর্যায়ে জানি বাম থেকে যখন ডানে যায় তখন ব্যাসার্ধ হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ
হ্রাস পায়, আর উপর থেকে যদি নিচে যায় তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ঠিক আছে, তো ব্যাসার্ধ বাম থেকে যখন ডানে যায় তখন হ্রাস পায়, কারণ হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। বাম থেকে ডানে যাওয়ার মূল গেলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফোর্স অফ অ্যাট্রাকশান এটা বৃদ্ধি পায়। ফোর্স অফ অ্যাট্রাকশান যদি বৃদ্ধি পায় তাহলে আকারটা হ্রাস পায়। ফোর্স অফ অ্যাট্রাকশান যদি বৃদ্ধি পায় তাহলে আকার হ্রাস পায়। ঠিক আছে, তো আমাদের নর্মালি বইয়ের যেটা যে একই পর্যায়ের যদি মৌল হয় তাহলে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাবে, আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের পরীক্ষায় এই জিনিসটা হুবহু পর্যায় বা গ্রুপ দিয়ে আসে না। আমাদের ইন্টারমিডিয়েটে হয়তো আকার বা গ্রুপ দিয়ে আসতো, কিন্তু পরীক্ষায় আকার বা গ্রুপ দিয়ে আসে না, পরীক্ষায় একটু ভিন্নভাবে আসে। তো পরীক্ষায় যদি আসে তাহলে তোমার ফোর্স অফ অ্যাট্রাকশন নির্ণয় করার জন্য প্রোটন বাই ইলেকট্রন, এই যে রাশিটা প্রোটন বাই ইলেকট্রন তার অনুপাত বের করতে হবে। প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত বের করতে হবে। প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত যত বড় হবে ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। একটা নিউক্লিয়াসের প্রোটন বাই ইলেকট্রনের আনুপাতিক মান যত বড় হবে তার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয় তাহলে আকার কি হবে? অবশ্যই ছোট হবে, আকার ছোট হবে। ঠিক আছে, পরমাণুর প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত যত বড় হবে, কার মান? প্রোটন বাই ইলেকট্রন, সবসময় মনে রাখবা পি বাই ই, নট ই বাই পি। প্রোটন বাই ইলেকট্রন এর অনুপাত যত বেশি হবে তার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, অর্থাৎ আকর্ষণ শক্তি বেশি হবে। আর আকর্ষণ শক্তি যদি বেশি হয় দ্যাটস ওয়াই পরমাণুর আকারটা কি হবে? হ্রাস পাবে, কারণ আকর্ষণ বৃদ্ধি মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরকে নিউক্লিয়াস অনেক প্রবল শক্তিতে আকর্ষণ করছে, তাই না? তো নিউক্লিয়াসকে যখন পরমাণু প্রবল শক্তিতে আকর্ষণ করে তখন বহিস্থ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে পরমাণুর আকারটা হ্রাস পায়। যেমন আমাকে পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম যে সোডিয়াম আয়ন আর হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, এই দুইটার মধ্যে সোডিয়াম আয়ন এবং ম্যাগনেসিয়াম আয়ন, এই দুইটা আয়নের মধ্যে কার ব্যাসার্ধ বড় বা কার পরমাণুর আকার বড়, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো আমরা দেখি এই দুইজনের মধ্যে সোডিয়ামে ইলেকট্রন কয়টা আছে? আমরা জানি যে নর্মালি সোডিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে 10টা, সোডিয়ামে ইলেকট্রন থাকে 10টা, আর 11টা +1 মানে সোডিয়াম ইলেকট্রন আছে 10টা আর প্রোটন আছে হচ্ছে 11টা। আর ম্যাগনেসিয়ামে ইলেকট্রন থাকে হচ্ছে 12টা, +2 মানে 2টা ছেড়ে দিছে, তার মানে ম্যাগনেসিয়ামে ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? ম্যাগনেসিয়াম ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 12টা। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের জন্য আমরা যদি প্রোটন বাই ইলেকট্রনের মান বের করি তাহলে সোডিয়ামের জন্য কি হবে? সোডিয়াম প্লাস এর জন্য প্রোটন বাই ইলেকট্রন সমান সমান কি হচ্ছে? প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11টা ডিভাইডেড বাই হচ্ছে ইলেকট্রন হচ্ছে 10টা। সোডিয়াম আয়নের ক্ষেত্রে প্রোটন হচ্ছে 11টা, ইলেকট্রন হচ্ছে 10টা, তাহলে এখানে মান কত হচ্ছে? 1.1। আর ম্যাগনেসিয়াম আয়নের ক্ষেত্রে যদি আমরা বের করি, ম্যাগনেসিয়াম আয়নের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে ম্যাগনেসিয়াম আয়নে ইলেকট্রন আছে, প্রোটন আছে কয়টা? 12টা, ইলেকট্রন আছে কয়টা? 10টা, তার মানে এর জন্য 1.2। তাহলে সোডিয়াম আয়নের প্রোটন বা ইলেকট্রনের মান বেশি নাকি ম্যাগনেসিয়াম আয়নের প্রোটন বাই ইলেকট্রনের মান বেশি? কোনটা ইলেকট্রন বাই প্রোটনের মান অধিক? তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের প্রোটন বাই ইলেকট্রনের মান অধিক, প্রোটন বাই ইলেকট্রনের মান অধিক কার? ম্যাগনেসিয়াম আয়নের। আর প্রোটন বাই ইলেকট্রনের মান যখন বেশি হয় তখন ফোর্স অফ অ্যাট্রাকশন কি হয়? বেশি হয়। প্রোটন বা ইলেকট্রনের মান যখন বেশি হয় তখন তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়, আর ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হয় আকার তত কি হয়? ছোট হয়। তাহলে এই দুইটা আয়নের মধ্যে কার আকার বড় হবে? তাহলে এই দুইজনের মধ্যে সোডিয়াম আয়নের আকার বড় হবে, কার থেকে? ম্যাগনেসিয়াম 2+ এর আকার থেকে। ঠিক আছে, কেন? কারণ ম্যাগনেসিয়ামের ফোর্স অফ অ্যাট্রাকশন বা ম্যাগনেসিয়াম 2+ এ আকর্ষণ শক্তি সোডিয়াম 2+ অপেক্ষা, সোডিয়াম প্লাস অপেক্ষা অধিক। কেন? কারণ এদের P/E এর মান কম। ঠিক আছে, এজন্য আমরা হচ্ছে বলতে পারি যে ম্যাগনেসিয়াম আয়নের আকারটা ছোট সোডিয়াম পরমাণুর আকারের চেয়ে। ঠিক আছে, তো এটা তোমরা যত বেশি প্র্যাকটিস করবে আসলে তত বেশি তোমাদের জন্য সুবিধা হবে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি।
লেখা আছে যে নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? এ নাম্বার হচ্ছে 9 ফ্লোরিন মাইনাস, বি হচ্ছে 10 নিয়ন, সি হচ্ছে 11 সোডিয়াম প্লাস, ডি হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এটা দেওয়া আছে। তো তোমরা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো ভাই, কোন পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে ছোট হবে? তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে এদের মধ্যে কার পরমাণুর আকার সবচেয়ে কম বা কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে, এর মধ্যে আনসার কোনটা হবে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও। তোমরা একটু আমাকে জানাও যে এই প্রশ্নের আনসারটা কি হবে, যে নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, অর্থাৎ কার ব্যাসার্ধ সবচেয়ে কম, তোমরা একটু আমাকে জানাও। তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে নিচের কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম। তোমরা একটু আমাকে জানাও যে নিচের কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম, আনসার কি হবে? হোসেন মাহমুদ আনসার ডি, সোহান আনসার ডি, ডি মোরসালিন হক আনসার এফ। ভাই আনসার তো এখানে অপশান এফ নাই, তুমি এফ কেন দিলা? রুকসানা খাতুন আনসার হচ্ছে এ। লামিয়া জান্নাত আনসার দিছে ডি, মৌ আনসার দিছে ডি, আতিক ডি, তাবাসসুম মিম আনসার ডি। হ্যাঁ, মোটামুটি সবাই আনসার ডি দিছে, দু একজন এ দিছে। আসলে এটার প্রকৃতপক্ষে আনসার হচ্ছে ডি। কেন দেখো, আমরা যদি ফ্লোরিন আয়নের ক্ষেত্রে দেখি, ফ্লোরিন আয়নের ইলেকট্রন আছে কয়টা? ফ্লোরিন আয়নে ইলেকট্রন আছে 10টা। প্রোটন আছে কয়টা? ফ্লোরিন আয়নে প্রোটন আছে হচ্ছে উপরে ওটা। আচ্ছা, আর আপনি হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেন, আমার নেট নাই, নেট তখন হচ্ছে আমি কমেন্ট দেখতে পাবো না। যে জানে তাকে পাঠান, কারণ নাহলে কিন্তু আমি কমেন্ট দেখতে পাবো না। ঠিক আছে, তো এর ক্ষেত্রে প্রোটন হচ্ছে কয়টা? ফ্লোরিনে প্রোটন থাকে হচ্ছে 9টা। ঠিক আছে, তাহলে এর প্রোটন বাই ইলেকট্রন তার মানে হচ্ছে 9/10। 9/10 মানে কি? 0.9। এর ক্ষেত্রে যদি দেখি ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে 10টা, তাহলে প্রোটন বাই ইলেকট্রন মান কত? 10/10 মানে হচ্ছে 10/10 মানে হচ্ছে 1। এর ক্ষেত্রে যদি দেখি ইলেকট্রন আছে 10টা, প্রোটন আছে হচ্ছে 11টা, তার মানে প্রোটন বাই ইলেকট্রন এর মান কত? 11/10 মানে হচ্ছে 1.1। আর ম্যাগনেসিয়ামে ইলেকট্রন 10টা, প্রোটন আছে 12টা, তার মানে প্রোটন বাই ইলেকট্রন সমান সমান কত? 12/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.2। তাহলে দেখো এই যে প্রত্যেকটারই প্রোটন বাই ইলেকট্রনের মান আমরা এখানে লিখে রাখছি। তো এখান থেকে দেখা যাচ্ছে যে প্রোটন বাই ইলেকট্রনের মান সবচেয়ে বেশি কার? প্রোটন বাই ইলেকট্রনের মান সবচেয়ে বেশি হচ্ছে ম্যাগনেসিয়ামের, তাই না? তো প্রোটন বাই ইলেকট্রনের মান ম্যাগনেসিয়ামের যেহেতু সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে ম্যাগনেসিয়ামের মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি। আর যার আকর্ষণ সবচেয়ে বেশি, যার আকর্ষণ সবচেয়ে বেশি তার ব্যাসার্ধ কি? সবচেয়ে কম, তাই না? তার মানে আমার আনসার হচ্ছে ডি। ঠিক আছে,
তো আমরা হচ্ছে এইভাবে খুঁজে খুঁজে বের করব, তাড়াহুড়া করার কিছু নাই ভাই, তুমি নিজে প্র্যাকটিস করো তাহলে খুব সহজে বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি তারপরে দেখি যে আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম, আমাকে প্রশ্ন করলো যে আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি, অর্থাৎ আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি, তাহলে আনসারটা কি হবে তোমরা একটু আমাকে বলো তো। আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি হবে তোমরা একটু আমাকে জানাও তো। তোমরা একটু আমাকে জানাও যে আয়নিক ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি হবে। দেখো আমাদের যদি এই টপিকসটা, অর্থাৎ এই টপিকসটা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রত্যেকটা টপিকস খুব সহজে আমরা বুঝতে পারবো, কারণ এই টপিকসের মধ্যে আমরা আন্তঃআণবিক আকর্ষণ নামে শক্তি নামে একটা টার্ম ইউজ করছি, তাই না। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নামের একটা টার্ম এখানে আমরা ব্যবহার করছি। তো এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি দিয়েই কিন্তু আসলে আমরা ওই পরের যে যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে। কাজে আমাদের এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কি, এটা নিয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি আলোচনা করতে হবে। এটা সবচেয়ে ভালো করে বুঝতে পারবা যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অর্থাৎ প্রোটন বাই ইলেকট্রনের মান, এই প্রোটন বাই ইলেকট্রনের অনুপাতটা যত সহজে তুমি বের করতে পারবা তোমার পক্ষে এই প্রশ্নের আনসারগুলো, আয়নীকরণ শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, ইলেকট্রন আসক্তি বলো, পারমাণবিক ব্যাসার্ধ বলো, ধাতব বন্ধন বলো, সব কিছুর মান আলটিমেটলি এই জিনিসটার উপর নির্ভর করে, কার উপর, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির উপর নির্ভর করে, ঠিক আছে। কাজে তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কার বেশি কার কম। তো অনেকে আনসার করছে আনসার এ, বিশাল সরকার আনসার করছে এ, রাজিয়া সুলতান আনসার এ। আচ্ছা, অনেকে আনসার করছো দেখছি, এ আনসার করছো। আচ্ছা, ঠিক আছে, সবাই মোটামুটি আনসার করছে। হ্যাঁ, আমাদের এটার সঠিক আনসার হচ্ছে এ, আমাদের সঠিক আনসার হচ্ছে এ। কেন, দেখো সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম এরা আসলে কি একই গ্রুপের মৌল। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরা আসলে একই গ্রুপের মৌল। তো একই গ্রুপের মৌলের ক্ষেত্রে যখন আমরা উপর থেকে নিচে যাই তখন ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। একই গ্রুপের যখন উপর থেকে নিচে যায় তখন ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ঠিক আছে। তো
এদের ক্ষেত্রে সোডিয়াম থেকে পটাশিয়াম, পটাশিয়াম থেকে সিজিয়াম, সিজিয়াম থেকে রুবিডিয়াম, এদের অবস্থান হচ্ছে ক্রমান্বয়ে নিচের দিকে, এজন্য এদের ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রেও কি তাহলে বৃদ্ধি পাওয়ার কথা, তার মানে ফ্লোরিনের চেয়ে ক্লোরিন, ক্লোরিনের চেয়ে ব্রোমিন বেশি হওয়ার কথা, কিন্তু এখানে কি দেখাইছে যে ব্রোমিনের চেয়ে ক্লোরিনেরটা বেশি, ব্রোমিনের চেয়ে ক্লোরিনের ব্যাসার্ধটা বেশি। তাহলে তোমরা বলো ব্রোমিনের চেয়ে ক্লোরিনের ব্যাসার্ধ কি বেশি? ব্রোমিনের চেয়ে ক্লোরিনের ব্যাসার্ধ কম না, এই জন্য আমার এটা সঠিক হয়নি। আর Fe3+, 2+, 4+, এদের ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে এর Fe4+ এর মধ্যে হচ্ছে ইলেকট্রন কম, প্রোটন বেশি। তাহলে এর মধ্যে ইলেকট্রন যেহেতু কম, তাহলে প্রোটন বা ইলেকট্রনের মান সবচেয়ে বেশি হবে, তার মানে এর আকারটা সবচেয়ে বেশি। কিন্তু এইটার চেয়ে এইটা আর এইটার মধ্যে একটা ঝামেলা আছে, Fe2+ আর Fe3+ এর মধ্যে, এই জন্য এটা আনসারটা সঠিক হয়নি। ঠিক আছে, আচ্ছা। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ থেকে তোমরা হচ্ছে এই জিনিসগুলা দেখে নিবা, পারমাণবিক ব্যাসার্ধ থেকে এই টপিক জিনিসগুলা তোমরা হচ্ছে দেখে নিবা। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আমরা আলোচনা করব হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি কাকে বলে? দেখো, একটা পরমাণু, তার নিউক্লিয়াস থাকে, তার কতগুলো শক্তি স্তর থাকে। তো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটাকে এই জায়গা থেকে সরায় অসীম কোনো দূরত্বে, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নেওয়ার জন্য আমি বাইরে থেকে যে এনার্জিটা সাপ্লাই করি, তীর চিহ্নগুলো ভালো করে খেয়াল রাখো, তাহলে তোমার জিনিসটা বুঝতে খুব সহজ হবে, খুব ইজিলি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তুমি হচ্ছে তীর চিহ্নগুলো খেয়াল রাখো। কি হচ্ছে, বাইরে থেকে আমি একটা শক্তি দিচ্ছি, বাইরে থেকে শক্তি দেওয়ার ফলে কি হচ্ছে, ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে। যে আমি একটা এনার্জি দিচ্ছি, ওই এনার্জির প্রভাবে ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পরমাণুর বহিস্থ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কি, পরমাণু থেকে সর্বশেষ যে শক্তিস্তর, সেই সর্বশেষ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ এইখানে এই যে এনার্জিটা দিচ্ছি, এই এনার্জিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তো পরমাণু থেকে যখন ইলেকট্রন চলে যায় তখন পরমাণু কি হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাই না? পরমাণু থেকে যখন ইলেকট্রন চলে যায় তখন এরা ধনাত্মক চার্জে চার্জিত হয়। তার মানে আয়নীকরণ শক্তির ফলে পরমাণু কি হয়, ইলেকট্রন সরে যায় এবং পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো এটা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে একটা পরমাণুকে ধনাত্মক চার্জে চার্জিত করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে প্রায়ই আসে যে একটা পরমাণুকে ধনাত্মক আয়নে পরিণত করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে? তো ধনাত্মক আয়নে পরিণত হওয়ার যে শক্তি, সেটা আসলে আয়নীকরণ শক্তি। তো এখন দেখো ভাই, এই আয়নীকরণ শক্তির জন্য ইলেকট্রন সরায় নিতে হচ্ছে, তাই না? তো ইলেকট্রন সরায় নেওয়ার জন্য আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করছি, তাই না? ইলেকট্রনটাকে সরায় নেওয়ার জন্য আমরা কি করছি, বাইরে থেকে ইলেকট্রন সাপ্লাই করছি, মানে এনার্জিটা দিচ্ছি। তো এখানে বাইরে থেকে যে শক্তিটা দিচ্ছি সেই শক্তিটা ইলেকট্রন শোষণ করছে, ইলেকট্রন শক্তি শোষণ করে পরমাণু থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে টোটাল প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় শক্তি কি হচ্ছে, শক্তি শোষিত হচ্ছে। কাজে এই প্রক্রিয়াটাকে আয়নীকরণ শক্তির প্রক্রিয়াটা হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ প্রক্রিয়া হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া। ভাই নেটওয়ার্কের প্রবলেম কেন? নেটওয়ার্কের প্রবলেম আমার এখানে না ভাই, তোমার এখানে হয়তো হচ্ছে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি হচ্ছে কি, একটা তাপহারী প্রক্রিয়া।
কারণ কি? কারণ হচ্ছে আয়নীকরণ প্রক্রিয়ায় বাইরে থেকে শক্তি দিলে ওই শক্তিটাকে শোষণ করে ইলেকট্রন পরমাণু থেকে চলে যায়, এই জন্য আয়নীকরণ শক্তি হচ্ছে তাপহারী প্রক্রিয়া। তো দেখো এই ইলেকট্রন সরে যাচ্ছে, এই ইলেকট্রন সরে যাওয়ার জন্য এই ইলেকট্রনকে পরমাণু নিউক্লিয়াসকে একটা শক্তি বল দ্বারা আকর্ষণ করে না? বহিস্থ শক্তি স্তরের যে কোনো ইলেকট্রনকে তার নিউক্লিয়াস আকর্ষণ করে, অর্থাৎ বাইরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের একটা আকর্ষণ আছে, তাই না? তো বাইরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের যে আকর্ষণ, যে শক্তি দিয়ে আকর্ষণ করছে তার চেয়ে যদি বেশি শক্তি তুমি দিতে পারো তবেই তো ইলেকট্রনটা বের হবে, তাই না? এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস যে শক্তি দ্বারা আকর্ষণ করছে তার চেয়ে যদি বেশি পরিমাণ শক্তি তুমি এখানে দিতে পারো তবে ইলেকট্রনটা বের হয়ে যাবে, তাই না? তো এখানে আকর্ষণ শক্তিটা যত বেশি হবে, আমার আকর্ষণ শক্তিটা যত বেশি হবে, আয়নীকরণ শক্তি তত বেশি হবে। আমার আকর্ষণ শক্তি যত বেশি হবে আয়নীকরণ শক্তিটাও তত বেশি হবে, ঠিক আছে? আকর্ষণ শক্তি যত বেশি হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে, ঠিক আছে? তো আকর্ষণ শক্তি বেশি বা কম এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আকর্ষণ শক্তি বেশি বা কম এটা আমরা নির্ণয় করতে পারি কিভাবে? প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত থেকে। প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত থেকে আমরা নির্ণয় করতে পারি, যেটা আমরা আগের টপিকসে আলোচনা করে আসছি, ঠিক আছে? কাজে আমরা এই টপিকসে প্রোটন বাই ইলেকট্রনের অনুপাত নিয়ে কোনো কথা বলবো না। তবে আয়নীকরণ শক্তি কি হয়? একটা পর্যায়ভিত্তিক ধর্ম, তার মানে সে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়, ঠিক আছে? এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তবে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলা কি কি আছে? দ্বিতীয় পর্যায়ে আমরা যদি জানি যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তো এরা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। তো বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে নর্মালি এরকম হওয়ার কথা, জিনিসটা নর্মালি এইরকম হওয়ার কথা, জিনিসটা এই ধরনের হওয়ার কথা যে বাম থেকে ডানে গেলে বাড়ে। কিন্তু হয় কি, এই জায়গাটা এরকম না হয়ে উল্টা হয়, অর্থাৎ বেরিলিয়াম থেকে বোরনে বেশি হওয়ার কথা কিন্তু না হয়ে বোরন থেকে বেরিলিয়ামে বেশি হয়। আরেকটা হচ্ছে যে নাইট্রোজেন থেকে অক্সিজেনে বেশি হওয়ার কথা না হয়ে অক্সিজেন থেকে নাইট্রোজেনে বেশি, অর্থাৎ এই যে দুইটা জায়গা, এই একটা জায়গা আর এই একটা জায়গা, এই দুইটা জায়গায় আমার আয়নীকরণ শক্তিটা ব্যতিক্রম হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি বেরিলিয়াম আর বোরনের মধ্যে, আরেকটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। যে নাইট্রোজেনতে অক্সিজেন ডানে, কাজে অক্সিজেনে বেশি হওয়ার কথা কিন্তু না হয়ে নাইট্রোজেনের বেশি হয়। তার কারণ হচ্ছে দেখো, নাইট্রোজেনের যে সর্বশেষ শক্তিস্তর তার থাকে হচ্ছে 2p3 আর অক্সিজেনের যে সর্বশেষ শক্তিস্তর ওইটা থাকে হচ্ছে 2p4, ঠিক আছে? তো আমরা নর্মালি জানি যে কোনো একটা শক্তিস্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ থাকে, কোনো একটা শক্তিস্তর যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে, তাহলে সে অরবিটালটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়, অর্থাৎ তার মধ্যে আকর্ষণ শক্তিটা অনেক বেশি থাকে। তো নাইট্রোজেনের পি অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ আর অক্সিজেনেরটা p4 যেটা অর্ধপূর্ণও না পরিপূর্ণও না, পরিপূর্ণও না। এজন্যই নাইট্রোজেনের অরবিটাল যেহেতু অর্ধপূর্ণ, কাজে স্থিতিশীলতা বেশি, এজন্য অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি হয়। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা হয় হচ্ছে 2s2 আর বোরনের ক্ষেত্রে 2s2 2p1। তো আয়নীকরণ শক্তির জন্য আমাদের মূলত একটা ইলেকট্রনকে সরাইতে হয়। আয়নীকরণ শক্তির জন্য মূলত আমাকে একটা ইলেকট্রন সরাইতে হয়। তো বেরিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সরাইতে চাই, তো বেরিলিয়ামে কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? বেরিলিয়ামে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। না থাকার কারণে বেরিলিয়ামের চেয়ে বোরনে অযুগ্ম থাকে কিন্তু বেরিলিয়ামে থাকে না। এই জন্যই বেরিলিয়ামের চেয়ে বোরনে আয়নীকরণ শক্তিটা কম হয়, কারণ বোরনে অযুগ্ম ইলেকট্রন থাকায় বোরন থেকে ইলেকট্রনটা সহজে চলে যায়, ঠিক আছে? এই হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা মনে রাখবা। আরেকটা ব্যতিক্রম হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে। ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম,
আর এটা হচ্ছে ফসফরাস আর সালফারের মধ্যে। ফসফরাস থেকে সালফার ডান পাশে, কাজে সালফারে বেশি হওয়ার কথা, কিন্তু সালফারেরটা বেশি না হয়ে ফসফরাসেরটা বেশি হয়। এই 4টা জায়গায় ব্যতিক্রম আছে। ঠিক আছে, তো এই 4টা জায়গা ভালো করে মনে রাখবা। যে জায়গাগুলো ব্যতিক্রম সেই জায়গাগুলো খুব ভালো করে, খুব কেয়ারফুলি তোমরা মনে রাখবা, কারণ ওই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। ঠিক আছে, এই হচ্ছে আয়নীকরণ শক্তির মূল যে আলোচনা। তো এখন আসো আমরা যদি দুই একটা একটু প্র্যাকটিস করি, আয়নীকরণ শক্তির যদি দুই একটা জিনিস আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে জানাও যে এই প্রশ্নটার আনসার কি হবে। আমাদের এখানে আসলে স্পষ্টই দেখা যাচ্ছে, তোমার এখানে হয়তো বা নেট ডিস্টার্ব করছে ভাই, ওই জন্যই তুমি হচ্ছে তোমার এখানে আটকে যাচ্ছে। আচ্ছা, রাজিয়া সুলতানা কমেন্ট করছে আনসার হবে ডি। সাগর আনসার করছে আনসার হবে এ। আচ্ছা, বাকিরা একটু তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে আসলে এই প্রশ্নটার আনসার কি হবে। আবু হাসান সুমন আনসার করছে এ। শারমিন আক্তার মৌ কমেন্ট করছে সি, ধন্যবাদ। মামুনুর রশিদ বি। সাগর বি, সাগর আনসার করছে ডি। মো আনসার করছে ডি। মো একটু আগে আনসার করছে সি, আবার ডি কেন? আনসার চেঞ্জ করলে তো হবে না। লামে আনসার ডি। সুমি সি। আরমান কবির ডি। সৈকত সি। শিকারি আরাফাত সি। পিয়াল সি। রাজিয়া সুলতানা ডি। আচ্ছা, অনেকে সি ডি আর সি আর ডি এর মধ্যে আনসার করছো, আসলে এটার প্রকৃত আনসার হচ্ছে সি। প্রকৃতপক্ষে আনসার হচ্ছে সি। আচ্ছা, একটু দেখে নাও আমার কি কি কইছে। পারমাণবিক সংখ্যা 9, পারমাণবিক সংখ্যাগুলো কি কি? 9, 10 আর হচ্ছে 11। তো 9 নাম্বার পারমাণবিক বিশিষ্ট মৌলকে ফ্লোরিন, 10 হচ্ছে নিয়ন আর 11 হচ্ছে সোডিয়াম। তো দেখো, নিয়ন আর ফ্লোরিন এরা আসলে কি? এরা সবাই দ্বিতীয় পর্যায়। নিয়ন আর ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়, আর সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়, তাই না? নিয়ন আর হচ্ছে ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায় আর সোডিয়াম হচ্ছে
তৃতীয় পর্যায়, তাহলে দ্বিতীয় পর্যায়তে তৃতীয় পর্যায় নিচের দিকে কিনা, দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ের অবস্থান হচ্ছে একটু নিচের দিকে, তাই না? তাহলে পর্যায় যেহেতু এর কম, তার মানে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তার মানে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হচ্ছে সোডিয়ামের, ঠিক আছে? সবচেয়ে, কারণ এর অবস্থান পর্যায় সারণীতে নিচের দিকে, কাজে এর অবস্থান যেহেতু নিচের দিকে, সোডিয়ামের অবস্থান কি পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে, তাই না? তাহলে সোডিয়ামের অবস্থান যেহেতু নিচের দিকে, কাজেই সোডিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে, ফ্লোরিন এবং নিয়ন অপেক্ষা কম হবে, তার মানে আনসার হবে হচ্ছে প্রথম হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে ফ্লোরিন আর নিয়ন। ফ্লোরিন এবং নিয়ন তারা পর্যায় সারণীতে কি একই পর্যায়ে অবস্থিত না? ফ্লোরিন এবং নিয়ন তারা পর্যায় সারণীর একই পর্যায়ে অবস্থিত, তাই না? তো ফ্লোরিন আর নিয়ন যেহেতু একই পর্যায়ে, তো একই পর্যায়ের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? একই পর্যায়ের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি? একই পর্যায়ের ক্ষেত্রে আমরা সূত্রটা জানি হচ্ছে যে একটা পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যায়, বাম দিক থেকে যত ডান দিকে যায় আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পায়, বাম দিক থেকে যত ডান দিকে যায় আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পায়। তাহলে ফ্লোরিন আর নিয়ন এই দুইজনের মধ্যে কে ডান দিকে? ফ্লোরিন এবং নিয়ন, তার মধ্যে কে ডান দিকে? হ্যাঁ, ফ্লোরিন এবং নিয়নের মধ্যে নিয়নের অবস্থান ডান পাশে, তার মানে ফ্লোরিনের চেয়ে নিয়নের আয়নীকরণ শক্তি বেশি, তাহলে ফ্লোরিনের চেয়ে বড় বেশি হচ্ছে নিয়ন, তার মানে সোডিয়ামের চেয়ে ফ্লোরিনের বেশি, ফ্লোরিনের চেয়ে নিয়নের বেশি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, তার মানে হচ্ছে I11 ইজ লেস দেন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9, তার মানে I9 ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল টু লেস দেন নিয়ন, নিয়ন কত? I10, তার মানে 11 হচ্ছে 9 বেশি, 9-এর চেয়ে 10 বেশি, অর্থাৎ আমাদের আনসার হবে হচ্ছে সি, ঠিক আছে? আমাদের আনসার হবে সি। এই ধরনের এই জায়গা থেকে আয়নীকরণ শক্তি থেকে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলো আসে, কাজে খুব ভালো করে এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আয়নীকরণ শক্তি থেকে আমাদের অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে পরীক্ষায়, কাজে এটা আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে তত বেশি তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তুমি যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা তত বেশি, কাজে তুমি প্র্যাকটিস করো, তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি এবং তোমার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে, ফলে তুমি পরীক্ষায় খুব অল্প সময়ে কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবা। আচ্ছা, তারপরের টপিকসে আসো। তারপরে যে টপিকস আছে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি যেটা হচ্ছে আমার ডিরেক্ট তড়িৎ ঋণাত্মকতার বিপরীত। ইলেকট্রন আসক্তি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ঠিক উল্টা। ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ঠিক উল্টাটা। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি হতো? বাইরে থেকে শক্তি দিতাম, ইলেকট্রন বের হয়ে যেত, বাইরে থেকে শক্তি দিতাম, ইলেকট্রন বের হইতো। আর এখানে কি হবে? এখানে জিনিসটা কি হবে যে আমার ইলেকট্রনটা বাইরে আছে, এই বাইরের ইলেকট্রন পরমাণুর কাছে আসবে, বাইরে থেকে ইলেকট্রন পরমাণুর কাছে আসবে, ফলে এখান থেকে এই শক্তিটা নির্গত হবে, বাইরে থেকে ইলেকট্রন এখানে আসবে, ফলে শক্তি নির্গত হবে। ভাই তুমি কোনটা বুঝতে পারোনি? আগের যে প্রশ্নটার আনসার বললাম সেটা হচ্ছে, দেখো ভাই আমার 3টা পরমাণু ছিল 9, 10, 11, তাই না? তো 3টা পরমাণু 9, 10, 11, 3টা পরমাণু আসলে কে? 9 হচ্ছে ফ্লোরিন, 10 হচ্ছে নিয়ন, 11 হচ্ছে সোডিয়াম, তাই না? তো ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম এই 3টা পরমাণুর মধ্যে ফ্লোরিন আর হচ্ছে নিয়ন, এই 2টা পরমাণু কি? ফ্লোরিন এবং নিয়ন হচ্ছে 2 নাম্বার পর্যায়ে। তুমি যদি পর্যায় সারণী তোমার কাছে থাকে তাহলে একটু তুমি পর্যায় সারণীটা বের করো, বের করে দেখো যে হচ্ছে নিয়ন, আসলে নিয়ন এবং ফ্লোরিন এরা আছে 2য় পর্যায়ে, ঠিক আছে? আর সোডিয়াম যেটা আছে এটা হচ্ছে পর্যায় সারণীর 3য় পর্যায়ে। তাহলে একটা হচ্ছে 2য় পর্যায় আর একটা হচ্ছে 3য় পর্যায়। তো 2য় থেকে 3য় পর্যায় কি নিচের দিকে না? 2য় পর্যায় থেকে 3য় পর্যায় কি নিচের দিকে? ঠিক আছে, 2য় থেকে
তৃতীয় হচ্ছে নিচে, কাজে আমার 3 নাম্বার যে শক্তি স্তর আছে তার আয়নীকরণ শক্তিটা কি হবে, কম হবে, কারণ আমরা জানি যে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তার মানে উপর থেকে নিচে যেহেতু সোডিয়াম, তার মানে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, অর্থাৎ ফ্লোরিন, নিয়ন আর সোডিয়ামের মধ্যে সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা সবচেয়ে কম। আর তারপরে যেটা আছে, তারপরে আছে কি ফ্লোরিন আর নিয়ন। ফ্লোরিন আর নিয়ন কি একই পর্যায়ের মৌল, কাজে তাদের ক্ষেত্রে উপরে নিচে দেখতে পাবো না, তাদের ক্ষেত্রে উপরে নিচের কোনো সম্পর্ক নাই। তাহলে তাদের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে হচ্ছে বাম আর ডান। ফ্লোরিন আর নিয়নের ক্ষেত্রে দেখতে হবে বামে না ডানে। তো আমরা জানি যে যত বাম থেকে ডানের দিকে অগ্রসর হওয়া যায়, বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হওয়া যায়, পরমাণুর আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পায়। বাম থেকে যত ডানে যাও, পরমাণুর আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পায়। তাহলে ফ্লোরিন আর নিয়নের মধ্যে কে ডান পাশে আছে, ফ্লোরিন আর নিয়নের মধ্যে ডান পাশে হচ্ছে নিয়ন, এই জন্য নিয়নের আয়নীকরণ শক্তিটা বেশি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত, অর্থাৎ আগে শক্তিটা বাইরে থেকে আসতো, ইলেকট্রন বের হয়ে যেত, আর এইখানে ইলেকট্রন বাইরে থেকে আসবে, ফলে এখান থেকে শক্তিটা বের হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তির বিপরীত। আর ইলেকট্রন এখানে কি হচ্ছে, যুক্ত হচ্ছে, তাই না, এখানে ইলেকট্রন যুক্ত হচ্ছে। তো এখানে যেহেতু ইলেকট্রন যুক্ত হচ্ছে, তার মানে কি এই পরমাণুটা কোন চার্জে চার্জিত হবে, পরমাণুটা অবশ্যই ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ইলেকট্রন বাইরে থেকে আসছে, শক্তি বের হচ্ছে, তার মানে এখানে ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তার মানে পরমাণুকে ঋণাত্মক চার্জে চার্জিত করার জন্য, এটা পরমাণুকে ঋণাত্মক চার্জে চার্জিত করার ফলে যে পরিমাণ শক্তিটা কি, এখানে শক্তি কি নির্গত হচ্ছে না, আগেরটা শক্তি শোষিত হয়েছে, আর এখানে শক্তি কি হচ্ছে, শক্তি নির্গত হচ্ছে। তো পরমাণুকে ঋণাত্মক চার্জে চার্জিত করার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয়, এই শক্তিটাই আসলে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, পরমাণুকে ঋণাত্মক চার্জে চার্জিত করার জন্য ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির বিপরীত, মানে প্রক্রিয়াটা বিপরীত বাকি সব আয়নীকরণ শক্তির মতো। যে এখানে ইলেকট্রন আসে, শক্তি বের হয়, ওইটাই শক্তি আসতো, ইলেকট্রন বের হইতো, ফলে ধনাত্মক চার্জে চার্জিত হইতো, আর এখানে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, বাকি সব সেম। যে যার মধ্যে আকর্ষণ ফোর্স যত বেশি, তার ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি তত বেশি। যার মধ্যে আকর্ষণ শক্তি বেশি, তার ইলেকট্রন আসক্তিও কি বেশি। যার আকর্ষণ শক্তি বেশি, তার ইলেকট্রন আসক্তি বেশি। এবং অনুরূপভাবে ইলেকট্রন আসক্তিও বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। ঠিক আছে, বাকি সব শুধুমাত্র সংজ্ঞা এবং সিস্টেমটা ভিন্ন, বাকি সব বৈশিষ্ট্য, বাকি সব প্রশ্নের আনসারগুলো ইলেকট্রন আসক্তির আর হচ্ছে আয়নীকরণ শক্তি দুইটাই সেম। যে আগে কি পড়ছি, যে আকর্ষণ শক্তি যদি বাড়ে তাহলে আমার আয়নীকরণ শক্তি বাড়তো, তার মানে এইখানেও আকর্ষণ শক্তি যদি বাড়ে তাহলে আমার ইলেকট্রন আসক্তিও কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আকর্ষণ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তার মানে যার মধ্যে আকর্ষণ যত বেশি, তার ইলেকট্রন আসক্তিও কি তত বেশি। এবং ইলেকট্রন আসক্তি একটা নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডানে বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে হ্রাস পায়। বাম থেকে ডানে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে যার মধ্যে আকর্ষণ বেশি। তো আমরা যদি একটা গ্রুপের ক্ষেত্রে দেখি, তাহলে একটা গ্রুপে কে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা যদি হেলোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে একটা হেলোজেনের যে গ্রুপ, ওই গ্রুপে আছে, আমরা উপর থেকে নিচে দেখাই কি কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, এই মৌলগুলো আমাদের আছে। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, হ্রাস পায়। তাহলে তাদের ক্রমটা কেমন হবে, যে আয়োডিন চেয়ে ব্রোমিন বেশি, ব্রোমিনের চেয়ে ক্লোরিন বেশি, ক্লোরিনের চেয়ে ফ্লোরিন বেশি। এইটাই তো হওয়ার কথা, তাই না? কিন্তু এই জায়গাটায় এইরকম হয় না, এই জায়গাটা ভুল। এই জায়গাটায় কি হয়, যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের বেশি। নর্মালি ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু তা না হয়ে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়।
কেন হয়? কারণ দেখো ভাই, ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p5। ফ্লোরিনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2p5, আর ক্লোরিনের হচ্ছে 3p5। ফ্লোরিনের হচ্ছে 2p5 আর ক্লোরিনের হচ্ছে 3p5। তো ফ্লোরিনের হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর আর ক্লোরিনের হচ্ছে তৃতীয় শক্তি স্তর, তাই না? তো ফ্লোরিনের যেহেতু দ্বিতীয় শক্তি স্তর আর ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরের তুলনায় কি বড় না? দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর অপেক্ষা কি বড় না? তো বড় হওয়ার কারণে তৃতীয় শক্তি স্তর অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কম থাকে। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কম থাকে কার চেয়ে? ফ্লোরিনের চেয়ে। তো ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব কম থাকার কারণে এই জায়গায় ইলেকট্রন সহজে যুক্ত হয়। এই ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন সহজে যুক্ত হয়, ফলে শক্তিটা দ্রুত এবং অধিক পরিমাণে নির্গত হয়। এজন্যই ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। আরেকটা জিনিস সেমভাবে, সেটা হচ্ছে অক্সিজেন আর সালফারের মধ্যে। অক্সিজেনের থেকে সালফারের চেয়ে অক্সিজেনের বেশি হওয়ার কথা। অক্সিজেন এবং সালফারের মধ্যে অক্সিজেনের চেয়ে সালফারের কম হওয়ার কথা, কিন্তু সালফারেরই বেশি হয়। সেম কারণ, ফ্লোরিন ক্লোরিনের যে কারণ, অক্সিজেন এবং সালফারের সেম কারণ, একই কারণে এই দুইটা ব্যতিক্রম হয়। ঠিক আছে, তাই তোমরা একটু চিন্তা করো যে আসলে জিনিসটা কি, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি এই দুইটার মধ্যে মূলত পার্থক্য হচ্ছে প্রক্রিয়াটা। যে আয়নীকরণ শক্তিতে কি হয়, বাইরে থেকে শক্তি অ্যাপ্লাই করলে সেই শক্তিটা শোষিত হয়। বাইরে থেকে শক্তি যদি অ্যাপ্লাই করি তাহলে শক্তিটা শোষিত হয়, তাই না? আর যখন শক্তিটা শোষিত হয় তখন ইলেকট্রনটা পরমাণু থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার ফলে পরমাণুটা ধনাত্মক চার্জে চার্জিত হয়। তার মানে আয়নীকরণ শক্তির সময় পরমাণু কি হয়? পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত হয়। ঠিক আছে, আর ইলেকট্রন আসক্তিতে কি হয়? ইলেকট্রন আসক্তিতে শক্তি বাইরে থেকে আসে। ইলেকট্রন আসক্তিতে কি হয়? ইলেকট্রন আসক্তিতে শক্তি বাইরে থেকে আসে, ইলেকট্রন বাইরে থেকে পরমাণুতে আসে। ইলেকট্রন বাইরে থেকে পরমাণুতে এসে যুক্ত হয়। তো ইলেকট্রন যখন যুক্ত হয় তখন ওই জায়গা থেকে শক্তি নির্গত হয়, তাই না? তো শক্তি যখন নির্গত হয় তার মানে প্রক্রিয়াটা কি? তাপ উৎপাদী প্রক্রিয়া না? আয়নীকরণ প্রক্রিয়াতে কি হচ্ছে? শক্তিটা নির্গত হচ্ছে। আয়নীকরণ শক্তি প্রক্রিয়াতে, ইলেকট্রন আসক্তি প্রক্রিয়াতে কি হচ্ছে? শক্তি নির্গত হচ্ছে। আর শক্তি তার মানে প্রক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। এইটাই হচ্ছে মূলত পার্থক্য, যে এই আয়নীকরণ শক্তি হচ্ছে তাপহারী প্রক্রিয়া, ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী। আয়নীকরণ শক্তির ফলে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, ইলেকট্রন আসক্তির ফলে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। ইলেকট্রন আসক্তিতে শক্তি বাইরে থেকে আসে, শক্তি শোষিত হয়ে ইলেকট্রন বাইরে চলে যায়, আর এখানে ইলেকট্রন পরমাণুতে যুক্ত হয়ে শক্তি নির্গত হয়। এই হচ্ছে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির পার্থক্য। ঠিক আছে, পরীক্ষার মধ্যে কিন্তু পার্থক্যগুলা ব্রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আমি এখানে টাইম দিয়ে রাখলাম, তোমরা যাদের স্ক্রিনশট দেওয়া দরকার তারা স্ক্রিনশট দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির পার্থক্য। যে পার্থক্যটা ওই শুধুমাত্র সংখ্যাগত, বাকি সব বৈশিষ্ট্য, যে আয়নীকরণ শক্তি যেদিকে বৃদ্ধি পাইতো ইলেকট্রন আসক্তিও সেই দিকেই বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি যেদিকে হ্রাস পাইতো ইলেকট্রন আসক্তিও সেম দিকে হ্রাস পায়। আর আয়নীকরণ শক্তিতে ব্যতিক্রম ছিল পর্যায়ভিত্তিক ধর্মে, যেমন অক্সিজেন আর নাইট্রোজেন, তাই না? তো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা একই পর্যায়ের মৌল। আয়নীকরণ শক্তির ব্যতিক্রম হয় পর্যায়ভিত্তিক ধর্মে। আর ফ্লোরিন ইলেকট্রন আসক্তিতে ব্যতিক্রম হয় কার মধ্যে? ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে, তাই না? ফ্লোরিন আর ক্লোরিন তারা কোন পর্যায়ে একই গ্রুপের মৌল না? ফ্লোরিন ক্লোরিন বা অক্সিজেন সালফার এরা আসলে কি পর্যায় সারণীর একই গ্রুপের মৌল, আর এই গ্রুপের মধ্যে ব্যতিক্রম হয়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্মের মধ্যে। আচ্ছা, পার্থক্যগুলো আরেকবার রিপিট করেন ভাইয়া আপনার কাছে। আচ্ছা, আমার কাছে যে বইয়ের নাম হচ্ছে ম্যাসন, আমি হয়তো একদিন ক্লাসে তোমাদের বলছিলাম বইটা সংগ্রহ করার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি এই দুইটার মধ্যে একটু পার্থক্য আবার রিপিট করছি। যাদের কাছে খাতা আছে তারা একটু লিখে নিতে পারো। ঠিক আছে, এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ঠিক আছে, কাজে তোমরা একটু লিখে নাও।
আমি একটু ক্যামেরার আড়ালে যাই, ওটাকে রিপিট করছি। আচ্ছা দেখো, ইলেকট্রন আসক্তি আর হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি যে প্রক্রিয়া, এটা হচ্ছে তাপহারী প্রক্রিয়া। আয়নীকরণ শক্তি যে প্রক্রিয়া, এটা একটা তাপহারী প্রক্রিয়া। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া। ইলেকট্রন আসক্তি হচ্ছে তাপ উৎপাদী প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তিতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। আয়নীকরণ শক্তির মাধ্যমে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়, আর ইলেকট্রন আসক্তির মাধ্যমে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, ঠিক আছে। আয়নীকরণ শক্তির ফলে ধনাত্মক চার্জ উৎপন্ন হয়, ইলেকট্রন আসক্তির ফলে ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়, ঠিক আছে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়নীকরণ শক্তিতে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। আয়নীকরণ শক্তির প্রক্রিয়ায় পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, আর ইলেকট্রন আসক্তি প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়, ঠিক আছে। ফলে আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন কি হয়, ত্যাগ করে, আর ইলেকট্রন আসক্তিতে ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন আসক্তিতে আয়নীকরণ শক্তিতে শক্তি শোষিত হয়। আয়নীকরণ শক্তিতে শক্তি শোষিত হয়, আর ইলেকট্রন আসক্তিতে শক্তি নির্গত হয়, ঠিক আছে। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যগুলো খুব ইজিলি তোমরা চাইলেই মনে রাখতে পারো, যে একটা তাপ হারি আর একটা তাপ উৎপাদী, একটা তাপ শোষিত হয় আর একটা তাপ নির্গত হয়, একটাই ধনাত্মক চার্জ সৃষ্টি হয় আর একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন বর্জন করে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। পার্থক্যগুলো ভালো করে মনে রাখবা। আর আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এই যে কয়টা পরমাণুর মধ্যে ব্যতিক্রম তোমাদের দেখাইছি, ওই কয়টা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখবা। ব্যতিক্রম পার্টগুলা তোমরা খুব ভালো করে মনে রাখবা, কারণ ব্যতিক্রম পার্ট থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। কাজে ব্যতিক্রমী অংশগুলা খুব কেয়ারফুলি মনে রাখবা, কারণ নাহলে পরীক্ষার হলে যায় তোমরা দেখবা যে এলোমেলো লাগাই দিছো, যে চাইছে একটা দিছো আরেকটা। কাজেই তোমরা খুব ভালো করে এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে টপিকসটা পড়বো তার নাম হচ্ছে সাকিব খান অপবিশ্বাস তথ্য, ঠিক আছে। এখন আমরা যে টপিকসটা পড়বো এটা হচ্ছে সাকিব খান অপবিশ্বাস। সাকিব খান অপবিশ্বাস, টপিকসের নাম হচ্ছে সাকিব খান অপবিশ্বাস, ঠিক আছে। তো দেখো, সাকিব খান অপবিশ্বাস তারা আসলে দুইজন মানুষ, একজন আরেকজনকে কখনো চিনত না, তাদের মধ্যে ওইভাবে পরিচিত ছিল না। তো সিনেমা জগতে সাকিব খান এবং অপবিশ্বাস দুইজনেরই আগমন ঘটে। সাকিব খান এবং অপবিশ্বাসের আগমন ঘটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আগমন ঘটার ফলে তাদের মধ্যে ভাবের আদান প্রদান ঘটে, তাদের মধ্যে ভাবের একটা আদান প্রদান ঘটে। তো আদান প্রদানের ফলে তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়ে যায়। সাকিব খান এবং অপবিশ্বাস যখন সিনেমা জগতে আসে তখন তাদের পরিচয় হয়, ফলে তারা একে অপরের সাথে ভাবের আদান প্রদান করার ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, তাই না? তাদের মধ্যে বন্ধন তৈরি। তো বন্ধন যখন তৈরি হয়, তারা যখন বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন বন্ধনের ফলে একটা প্রোডাক্ট তৈরি হয়। এটা প্রত্যেক ক্ষেত্রেই তৈরি হয়। একটা বন্ধন যখন আবদ্ধ হয় তখন তাদের মধ্যে একটা উৎপাদ তৈরি হয়। যেমন সাকিব খান অপবিশ্বাসের ক্ষেত্রেও একটা উৎপাদ ছিল, তো তাদের ক্ষেত্রে এরকম একটা উৎপাদ তৈরি হয়। এই ধরনের একটা উৎপাদ তৈরি হয়, দুইজনের ভাবের আদান প্রদানের ফলে তারা একটা বন্ধনে আবদ্ধ হয়, ফলে তাদের মধ্যে একটা উৎপাদ তৈরি হয়, ঠিক আছে। কিন্তু বন্ধনটা যখন বিভাজন ঘটছে, সাকিব খান আর অপবিশ্বাসের সংসারে যখন বিবাদ ঘটছে, তখন সাকিব খান বলে যে প্রোডাক্ট আমার, অপবিশ্বাস বলে না, প্রোডাক্ট আমার। অর্থাৎ তারা তাদের যে সন্তানকে নিয়ে আসলে তারা টানাটানি শুরু করে। তো সেমভাবে রসায়নেও যখন একটা মানে বন্ধন তৈরি হয়, তখন তাদের মধ্যে একটা উৎপাদ তৈরি হয়। উৎপাদটা হচ্ছে একটা মুক্ত জোড় ইলেকট্রন, একটা বন্ধন জোড় ইলেকট্রন। তো এদের বন্ধন বিভাজনের সময় সাকিব খান অপবিশ্বাসের ন্যায় এরাও করে কি, এই ইলেকট্রনকে নিয়ে টানাটানি করে। যেমন সাকিব খান বলে প্রোডাক্ট আমার,
অপবিশ্বাস বলে না প্রোডাক্ট আমার। তো সেমভাবে বিক্রিয়ার মধ্যে যে মানে একটা বন্ধনে যে দুইটা পরমাণু থাকে, দুইটা পরমাণুর ওই সেমভাবে ইলেকট্রনকে টানে। তো এই যে টানাটানির যে ধর্ম, এটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে ধর্ম, এটাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, আব্রাহামের জন্মটা আসলে এই জন্যই হয়েছিল, তারা বন্ধনে আবদ্ধ হয়েছিল বলেই আব্রাহামের জন্ম হয়েছিল। ঠিক আছে, তো সেমভাবে এইখানে যখন একটা বন্ধনে দুইটা পরমাণু যখন একটা বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের মধ্যে তারা ইলেকট্রনগুলো শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধনে আবদ্ধ হয়। যেমন আমরা যদি HCl এর কথা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিন তারা বন্ধনে আবদ্ধ হয় কিভাবে? হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, শেয়ার করার মাধ্যমে একজোড়া বন্ধন ইলেকট্রন তৈরি হয়। ঠিক আছে, প্রোডাক্ট দুইটা আলাদা হয় বন্ধনে, ফলে একটা দেখো বন্ধন ইলেকট্রন তৈরি হয়। তো হাইড্রোজেন আর ক্লোরিনের এই যে বন্ধন, এই বন্ধনটা যখন ভাঙতে শুরু করে, তখন তারা করে কি, হাইড্রোজেন বলে যে না ইলেকট্রন আমার, দুইটাই আমার, ক্লোরিন বলে যে না দুইটা ইলেকট্রন আমার। তাহলে তখন ইলেকট্রন মাঝখানে থেকে বলে আমি আসলে কার। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে দুইটা পরমাণু সুন্দরভাবে একজন আরেকজনকে ইলেকট্রন শেয়ার করছে করে। আচ্ছা, অনেকদিন আমাকে দেখানো আছে, ধন্যবাদ। আমি ভাই অনেকবার ক্যামেরার সামনে গেছি, তুমি দেখছো, আর তারপর আমি আরো অনেকবার সামনে যাব, অবশ্যই দেখতে পাবা, সমস্যা নাই। ঠিক আছে, তো বন্ধনে যখন তারা আবদ্ধ হয়, তখন তারা সুন্দর করে ইলেকট্রন শেয়ার করে, কিন্তু যখনই তাদের মধ্যে বিভাদ ঘটে, তখনই আসলে ইলেকট্রন নিয়ে তারা টানাটানি শুরু করে, যে এ বলে ইলেকট্রন আমার, ও বলে না ইলেকট্রন আমার। তখন মাঝখান দিয়ে ইলেকট্রন বলে ওঠে আসলে আমি আসলে কার। ঠিক আছে, তো এইরকম হচ্ছে জিনিসটা, এই যে ধর্মটা ইলেকট্রনের টানাটানির যে ধর্ম, এইটাই আসলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, ইলেকট্রন টানাটানির যে ধর্ম, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে যত ডানে যাও তত বৃদ্ধি পায়, উপর থেকে যত নিচে যাও ততই হ্রাস পায়। এটার মধ্যে ভাই তেমন কোনো ব্যতিক্রম নাই, দুই একটা জায়গায় ব্যতিক্রম আছে, তবে ওই ব্যতিক্রমগুলা পরীক্ষার মধ্যে কখনোই আসে না। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। ঠিক আছে, তো এইটার মধ্যে তেমন কোনো ব্যতিক্রম নাই, দুই একটা জায়গায় ব্যতিক্রম আছে, যে জায়গাটা আসলে কখনোই আমাদের পরীক্ষার মধ্যে আসবে না, কাজে ওর ব্যতিক্রম আমাদের মনে রাখার কোনো দরকার নাই। তড়িৎ ঋণাত্মকতার ব্যতিক্রম দুইটা তিনটা জায়গায় আছে, যেটা আমার মনে রাখার কখনো দরকার নাই। ঠিক আছে, তো আমার এই টপিক থেকে কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ মনে রাখতে হবে, কিছু কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ মনে রাখতে হবে। তো তড়িৎ ঋণাত্মকতা আসলে কার কার মাঝে ব্যতিক্রম আছে, এটা যদি কারো খুব বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে ওই যে আমি যে বইটার কথা বললাম, ওই বইটা যদি তুমি দেখো, তাহলে ওই বইয়ের মধ্যে আমি দু একটা উদাহরণ দিয়ে রাখছি, ওই বই থেকে তোমরা দেখতে পারবা। ঠিক আছে, যে হচ্ছে কার তড়িৎ ঋণাত্মকতা কার কার মাঝখানে ব্যতিক্রম আছে, তবে এটা তোমার পরীক্ষায় কখনোই আসবে না। ঠিক আছে, ইলেকট্রন আসলে কার ভাই? ইলেকট্রন আসলে আমার, ইলেকট্রন অন্য কারো না, ইলেকট্রন আসলে আমার। ঠিক আছে, ইলেকট্রন অন্য কারো না, ইলেকট্রন হচ্ছে আমার। না, এখানে বিধির বলা লাগবে না, আমি বলে দিলাম ইলেকট্রন আমার। ঠিক আছে, আমার খুব অভাব ভাই, আমার ইলেকট্রন হলে খুব লাভ হয়, ওই জন্য আমি ইলেকট্রন আমার, ইলেকট্রন আমি অন্য কাউকে দিব না। ঠিক আছে, তো এখন দেখো কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমাকে মনে রাখতে হবে, কার কার মানগুলো আমি মনে রাখবো। দেখো আমাদের মনে রাখতে হবে হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে কয়টা মৌল লিখলাম, এই কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমাকে মুখস্থ মনে রাখতে হবে, যেগুলো আমার পরীক্ষাতেও প্রশ্ন আসে, আবার মাঝে মাঝে এই পরীক্ষাতে প্রশ্ন না আসলেও আমার
পরবর্তী ক্লাসে আমাদের যে টপিকস আছে ওই টপিক্সের কিছু জিনিস আলোচনা করার সময় আমার কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। কাজে এই কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যে হাইড্রোজেন লিথিয়াম থেকে তার ওই গ্রুপ সোডিয়াম, ঠিক আছে। তো দেখো আমাদের হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। ভাইয়া রিটেনের জন্য কোন বই? রিটেনের জন্য আমি তো বললাম ওই দিন ক্লাসে যে ভাই ম্যাসন বইটা ফলো করো, রিটেনের জন্য ম্যাসন বইটা ফলো করো। ভাই তোমার কপালে খুব দুঃখ, তোমার গিয়ে বউ নাই গফও নাই, আল্লাহ রে তোমার মনে খুব কষ্ট। খুঁজে নাও ভাই, বউটা খুঁজে নাও, গফ খুঁজতে গেলে ক্ষতি হবে, বউ খুঁজে নাও, তাহলে দেখবো যে খুব আর কোনো ঝামেলা নাই, ইলেকট্রন পাওয়া যাবা, সমস্যা নাই, ঠিক আছে। তো দেখো তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর লিথিয়ামের হচ্ছে 1। তড়িৎ ঋণাত্মকতা লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1, এটা তোমাকে মনে রাখতে হবে। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। তো লিথিয়াম থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, অর্থাৎ লিথিয়াম পর্যায় সারণীর যে পর্যায়ে অবস্থিত, লিথিয়াম পর্যায় সারণীর যে পর্যায়ে অবস্থিত ওই পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাবা, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাবা তত তুমি 0.5 যোগ করবা। দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে তুমি যত বাম থেকে ডানে যাবা তত 0.5 যোগ করবা। তাহলে লিথিয়ামের হচ্ছে 1, তাহলে তার সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হবে? 1.5। তাহলে বেরিলিয়ামের হচ্ছে 1.5, তাহলে বেরিলিয়ামের 1.5 এর সাথে যদি আমি আরও 0.5 যোগ করি তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 2। তার মানে বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2। এই বোরনের তড়িৎ ঋণাত্মকতার সাথে যদি আমি আরও 0.5 যোগ করি, কারণ যত ঘর ডানে যাবা ততবার 0.5 যোগ করবা, যতবার ডানে যাবা ততবার 0.5 যোগ করবা, তাহলে বোরনের হচ্ছে 2। তাহলে তার সাথে 2 যোগ করলে কত, 0.5 যোগ করলে কত হবে? 2.5। তার মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.5। তাহলে কার্বন থেকে নাইট্রোজেন আরও এক ঘর ডানে যাচ্ছি, তাহলে কি করতে হবে? আবার 0.5 যোগ করতে হবে। 2.5 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে নাইট্রোজেনের হয় 3। 3 এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 3.5, 3.5 এর সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে 4। তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলের যে তড়িৎ ঋণাত্মকতা ওগুলো আমরা পেয়ে গেলাম, তাই না? যে লিথিয়ামের 1, এটা যদি মনে থাকে তাহলে লিথিয়াম যে পর্যায়ে আছে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যত ডানে যাবা তত 0.5 যোগ করবা, ঠিক আছে। যত ডানে যাবা তত 0.5 যোগ করবা, তাহলে তুমি তড়িৎ ঋণাত্মকতার মান পেয়ে যাবা। এটা আলাদা করে মুখস্থ করার কিছু নাই। আমি যখন 2014 সালে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই তখন আমার পরীক্ষার মধ্যে আসছিল বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। আমি যখন 2014 সালে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই তখন এই প্রশ্নটা আমার আসছিল যে বোরনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, আর আমার বন্ধুর প্রশ্নে ছিল হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কত। সো কাজে তড়িৎ ঋণাত্মকতার মান কত এটা পরীক্ষায় অনেক সময় আসে, কাজে আমাকে মনে রাখতে হবে। আর লিথিয়াম থেকে নাইট্রোজেন নিচে না, লিথিয়াম থেকে নাইট্রোজেন নিচে, তার মানে অবশ্যই লিথিয়াম থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি হবে? কমে যাবে। লিথিয়াম থেকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম হবে, কম হয়ে এর মান হচ্ছে 0.9। লিথিয়ামের থেকে নাইট্রোজেনের কম, তো এই জন্য এটার মান হচ্ছে 0.9। এবং তৃতীয় পর্যায়ে যত ডানে যাবা তত 0.3 যোগ করবা। তৃতীয় পর্যায়ে যত ডানে যাবা তত 0.3 যোগ করবা, যত ডানে যাবা তত 0.3। তাহলে 9 এর সাথে 0.3 যোগ করলে হয় 1.2, এই 1.2 সাথে যোগ করলে হয় 1.5, 1.5 এর সাথে 0.3 যোগ করলে হবে 1.8, 1.8 এর সাথে যোগ করলে হবে 2.1। তো এই তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে ফসফরাস পর্যন্ত ঠিক থাকে, ফসফরাস পর্যন্ত 0.3 যোগ করে যাওয়া যায়, কিন্তু ফসফরাস থেকে সালফারে যাওয়ার জন্য আর 0.3 যোগ করলে হয় না, তখন এইখান থেকে এইখানে যাওয়ার জন্য আমাকে 0.4 যোগ করতে হয়। ফসফরাস থেকে সালফারের কাছে যাওয়ার জন্য আমাকে 0.4 যোগ করতে হয়, যোগ করলে কত হয়? 2.5। আর সালফার থেকে ক্লোরিনে যাওয়ার জন্য আমাকে 0.5 যোগ করতে হয়, তাহলে 5 যোগ করলে কত হয়? 3। তার মানে ক্লোরিনের হচ্ছে 3। তাহলে ক্লোরিন থেকে ব্রোমিন নিচে, ব্রোমিনের অবশ্যই কম হবে, তাহলে কত হয়? ব্রোমিনের হয় হচ্ছে 2.7, আয়োডিনের হচ্ছে 2.2, ঠিক আছে। এই যে কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মূল বই পড়লে অবশ্যই ভাইয়া হবে, কিন্তু তোমরা মূল বই পড়লে হবে, কিন্তু তুমি কি মূল বই 13টা 14টা মূল বই পড়তে পারবা?
কারণ আমাদের কিন্তু বোর্ড মানে আমাদের এডমিশনের প্রশ্ন বাই 12-13টা রাইটারের বই থেকে হয়, কাজে 12-13টা রাইটারের মেন বই তো পড়ার এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, ওই জন্য আমরা বিভিন্ন বইগুলো সাজেস্ট করছি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া আপনার কাছে একটা গফ পাইছিলাম ভাই, আরে তোমার জন্য দুর্ভাগ্য ভাই, এক বালতি সমবেদনা, তোমার আসলে গার্লফ্রেন্ডটা হারিয়ে গেছে অনলাইনের জন্য, আবার আমরা চেষ্টা করব তোমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্য। ভাইয়া কথা রিপিট হচ্ছে, কথা রিপিট তো হওয়ার কথা না। আচ্ছা আমি ট্রাই করছি এটাকে কমানোর জন্য। দুইজনের আলাদা কুইশন কেন ভাই, উনি কি পরের ইয়ারে দিছিল নাকি? না ভাইয়া, জাহাঙ্গীরনগরে আসলে শিফট ভিত্তিক পরীক্ষা হয়, জাহাঙ্গীরনগরে পরীক্ষা হয় হচ্ছে শিফট ভিত্তিক, অর্থাৎ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ওইভাবে শিফট ভিত্তিক পরীক্ষা হয় এবং প্রত্যেকটা শিফটে প্রায় 12 থেকে 13 সেট কুইশন হয়। জাহাঙ্গীরনগরে প্রত্যেকটা শিফটে 12 থেকে 13টা সেটের কুইশন হয়, আর এক সেটের কুইশনের সাথে ভাই আরেক সেটের কুইশন কখনো মিলে না, এক সেটের কুইশনের সাথে আরেক সেটের কুইশন মেলে না, ওই জন্যই দুইজনের জন্য আলাদা আলাদা কুইশন ছিল। তুমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা দেখবা যে তোমার কুইশন আর তোমার বন্ধুর কুইশন আলাদা, সম্পূর্ণ আলাদা, সেট আলাদা মানে কুইশনও আলাদা। তোমার পাশে বসে পরীক্ষা দিচ্ছে, তুমি তার খাতা থেকে দেখতে যাবা, তোমার প্রশ্ন আর ভাই ওর প্রশ্ন কখনো সেম থাকবে না, ওই জন্য জাহাঙ্গীরনগরে দেখা দেখি করার কোনো চান্স নাই, কাজে ওটা তুমি পারবা না, ঠিক আছে, এই জন্যই আলাদা হয়। ভালো লাগছে ক্লাস ভাই, ধন্যবাদ। ম্যাসনের প্রাইস কত ভাই? আমি শিওর জানি না, সম্ভবত হচ্ছে 200 থেকে 250 টাকার মধ্যে, তোমরা করো, যারা কিনছে তারা ভালো বলতে পারবে। ভাই অফলাইন কবে থেকে হতে পারে? তোমাদের এই মাসটা একটু কষ্ট করতে হবে, তবে বাকি আশা করছি আমরা জানুয়ারি থেকে অফলাইনে যাওয়ার চিন্তা ভাবনা করছি, এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। ভাই আমরা কি অপরাধ করলাম? ভাই তুমি কি অপরাধ করছো সেটা তো আমি জানি না ভাই। আর অ্যাসপেক্টের বইটা কিনলে পড়লে হবে না? হ্যাঁ অ্যাসপেক্টের বই পড়লে অবশ্যই হবে, তবে অ্যাসপেক্টের যে বই, ওই বইয়ে তুমি দেখবা যে হচ্ছে লিখিত পার্ট খুব কম দেওয়া আছে, অ্যাসপেক্টের বইটাতে লিখিত পার্ট কম দেওয়া আছে, ওইটা তো তোমাদের কোচিং থেকেই দিয়ে দিছে অ্যাসপেক্ট সিরিজের বইটা, কাজে তোমরা চাইলে আরেকটা বই এক্সট্রা কিনতে পারো, কারণ হচ্ছে দেখে দেওয়া হচ্ছে আমাদের অ্যাসপেক্টের যে বইগুলো অফিস থেকে দেওয়া হয়েছে ওগুলোতে রিটেনটা তুলনামূলক কম আছে, ওই জন্য ওই বইটা সাজেস্ট করা, ঠিক আছে, কাজে তোমরা খুঁজে নিও একটু। তো এই যে কয়টা মৌলের তড়িৎ-ঋণাত্মকতা আমরা বললাম, এই কয়টা মৌলের তড়িৎ-ঋণাত্মকতা তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। তোমরা একটু কাইন্ডলি এটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এই টপিক্সটা মুছবো, মুছে আমরা হচ্ছে পরবর্তী টপিক্সে আলোচনা করতে যাব। তোমরা একটু এটা মুছে নাও, আমরা পরবর্তী টপিক্সে আলোচনা করতে যাব। হ্যাঁ ওই ম্যাসন বইতে মোটামুটি সব বইয়ের রিটেনই দেওয়া আছে, অর্থাৎ তোমার এডমিশনের জন্য যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম রিটেনই দেওয়া আছে। আশা করছি ওটা পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা কোয়েশন হয়তো 4টার মধ্যে অ্যাটলিস্ট তুমি 3টা কোয়েশন কমন পাবা কনফার্ম। ভাই কথা মাঝে মধ্যে রিপিট হচ্ছে, এটা হতে পারে যে আমার সাউন্ড হয়তো আমি যখন বোর্ডের দিক তাকায় কথা বলছি তখন হয়তো বোর্ডের আমার কথাটা রিফ্লেক্ট হয়, আবার হচ্ছে মাইক্রোফোনে আসছে, ওই জন্য রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। ভাইয়া ভাইয়া এইচ আর আই এর মান কত লিখছেন? হাইড্রোজেনের ভাই 2.1 আর আয়োডিনের হচ্ছে 2.2, হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর আয়োডিনের হচ্ছে 2.2, তবে অনেক রাইটারের বইয়ে হাইড্রোজেনেরও 2.2 দেওয়া আছে, ওটা নাথিং ফ্যাক্টর, এই মানগুলোর কিছুটা ভেরিয়েশন আছে, কাজে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভাই জয়কলি আছে, ওইটা হবে না? হ্যাঁ জয়কলি বই পড়লেও হবে, কোনো সমস্যা নাই। লিখিতর জন্য কোনো বইটা বেস্ট হবে? বা লিখিতর জন্য যে কোনো বই বাজারে যেগুলোতে তুমি যাও, তুমি যায় দেখো যে কোনটাতে আসলে লিখিত ভালো আছে, ওইটা পড়লেই হয়ে যাবে। ভাই আর কতক্ষণ? আমাদের আর 2টা টপিক্স আছে, তোমরা এটা স্ক্রিনশট দিলে আমি এটা মুছে আমরা পরবর্তী টপিক্সে যাই। পরবর্তী হচ্ছে চৌম্বক ধর্ম। পরবর্তী টপিক হচ্ছে চুম্বক ধর্ম। তো প্রথমে চুম্বক ধর্ম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, হচ্ছে ফেরোম্যাগনেটিক, আর 3 নাম্বার হচ্ছে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরা পেরোর ডায়া, 3টা, ঠিক আছে।
ভাই তোমার বোরিং লাগছে, আমি তো ক্লাসে অনেকক্ষণ গল্প করলাম। হ্যাঁ, ম্যাসন বেসিক্যালি রিটেনের জন্য, তবে তোমার এমসিকিউ আর প্র্যাকটিস দেওয়া আছে, তুমি এমসিকিউ দেখলেও তুমি পারবা। ম্যাসনে এমসিকিউ রিটেন দুইটাই দেওয়া আছে, তবে এই কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমাদের চুম্বক ধর্ম হচ্ছে 3 ধরনের, কি কি? প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কারা? প্যারাম্যাগনেটিক হচ্ছে যাদের অযুগ্ম ইলেকট্রন আছে। ঠিক আছে, ম্যাগনেটিক নিয়ে তোমাদের ফিজিক্সে মেইনলি ম্যাগনেটিকের পড়া হচ্ছে তোমাদের ফিজিক্সে, আমাদের এখানে অল্প একটু আছে, কাজে আমরা অল্প একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, বাকিটুকু তোমরা হচ্ছে ফিজিক্সে পড়বা। প্যারাম্যাগনেটিক কারা? যাদের অযুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ যে সকল ডি ব্লক মৌলের, এটা আসলে বেসিক্যালি চুম্বক ধর্ম আমরা পড়ছি হচ্ছে ডি ব্লকের জন্য, চুম্বক ধর্ম বেসিক্যালি পড়ছি হচ্ছে ডি ব্লকের মৌলের জন্য। আমাদের পি ব্লকে আলাদা আছে, আমরা পি এরটা আলাদা পড়বো। ডি এর ক্ষেত্রে আগে পড়ো, এটা ডি এর ক্ষেত্রে হচ্ছে 3 ধরনের, প্যারা, ফেরো আর হচ্ছে ডায়া। প্যারাম্যাগনেটিক কারা? যাদের অযুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে। যেমন আমি যদি বলি কপারের ইলেকট্রন বিন্যাস, কপার, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি? কপারের হচ্ছে আর্গন 3d10 4s1, তাই না? তো দেখো কপারে কি 3d 4s1, 4s1 মানে কি? 4s এ একটা ইলেকট্রন, এক মানে হচ্ছে অযুগ্ম, এক হচ্ছে অযুগ্ম, অযুগ্ম মানে হচ্ছে মূলত বেজোড়, অযুগ্ম মানে হচ্ছে বেজোড়। তো কপারে বেজোড় ইলেকট্রন আছে, তার মানে কপার একটা প্যারাম্যাগনেটিক পদার্থ। আমি যদি তোমাকে বলি আয়রন, সরি আয়রন না, আমি যদি সে ধরো তোমাকে বলি হচ্ছে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস কি? ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d5 4s2, 3d5। দেখো আমরা ডিতে কি জানি? ডি উপশক্তি স্তরে 5টা ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল থাকে, তাই না? ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল থাকে, তাদের মধ্যে হুন্ডের নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? এরকম না? 3d5 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এরকম পাই। তাহলে ম্যাঙ্গানিজে কয়টা অযুগ্ম ইলেকট্রন? 5টা। তার মানে ম্যাঙ্গানিজ কি? ম্যাঙ্গানিজ একটা প্যারাম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, ম্যাঙ্গানিজ একটা প্যারাম্যাগনেটিক, কেন? তার মধ্যে অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান আছে। তো যার মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, যার মধ্যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, তার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি হবে। যার অযুগ্ম ইলেকট্রন যত বেশি হবে, তার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি হবে। তাহলে তুমি বলো তো, কপারের প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি নাকি ম্যাঙ্গানিজের প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি? কার প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি তোমরা একটু বলো তো? হ্যাঁ, ম্যাঙ্গানিজের প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি, কারণ ম্যাঙ্গানিজের কি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বেশি। হ্যাঁ, ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি। আচ্ছা, তোমাদের কাছে এখন আমার কোশ্চেন হচ্ছে, ম্যাঙ্গানিজের অযুগ্ম ইলেকট্রন বেশি নাকি ক্রোমিয়াম, এই দুইজনের মধ্যে কার প্যারাম্যাগনেটিক ধর্ম বেশি? একটু বলো তো, এই জায়গাটায় তোমরা একটু ঝামেলা হয়, তোমরা একটু বের করে দেখো ম্যাঙ্গানিজ আর হচ্ছে ক্রোমিয়াম, এই দুইটার মধ্যে কার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি। ঠিক আছে, যে পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি হবে। ঠিক আছে, যার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, তার প্যারাম্যাগনেটিক ধর্ম তত বেশি হবে। তো ম্যাঙ্গানিজ আর ক্রোমিয়ামের মধ্যে কার অযুগ্ম ইলেকট্রন বেশি? একটু দেখো তো তোমরা। হ্যাঁ, সাদা পায়রা কমেন্ট করছে ক্রোমিয়াম, ফারিয়া জান্নাত ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে শাহিন মণ্ডল ম্যাঙ্গানিজ, সাগর ক্রোমিয়াম, মৌ ম্যাঙ্গানিজ, আতিকুল ইসলাম ম্যাঙ্গানিজ। আসলে ভাই এটার আনসার হবে হচ্ছে ক্রোমিয়াম, এটার আনসার হবে হচ্ছে ক্রোমিয়াম। ম্যাঙ্গানিজের চেয়ে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন বেশি থাকে। ম্যাঙ্গানিজে কয়টা পাইলাম? ম্যাঙ্গানিজে 5টা। আর আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, ক্রোমিয়াম 24, তাহলে কি হয়? আর্গন 3d5 4s1,
তাহলে 3d5 মানে এইখানে 5টা অযুগ্ম আর 4s এ একটা অযুগ্ম, তাহলে কয়টা হচ্ছে 5 যোগ 1 সমান সমান 6। তার মানে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে আমার ম্যাঙ্গানিজের চেয়ে ক্রোমিয়ামে অযুগ্ম ইলেকট্রন বেশি, তার মানে ম্যাঙ্গানিজের প্যারাম্যাগনেটিক ধর্ম ক্রোমিয়াম অপেক্ষা বেশি। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে তোমরা খুঁজে নিবা, তাড়াহুড়া করে আনসার করার কোনো দরকার নাই, তোমরা নিজেরা খুঁজে নিবা। ঠিক আছে, তাইলে পাবা। আর ফেরোম্যাগনেটিকের 3টাই উদাহরণ আমাদের আইকন কোচিং সেন্টার। ফেরোম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে আইকন। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ হচ্ছে আইকন, অর্থাৎ আই মানে হচ্ছে আয়রন, মানে হচ্ছে Fe, কো মানে হচ্ছে কোবাল্ট, COBALT কোবাল্ট অর্থাৎ হচ্ছে CO, আর N মানে হচ্ছে নিকেল অর্থাৎ Ni। ঠিক আছে, এই 3টা পদার্থ হচ্ছে ফেরো। লিখা বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ভাই তোমার এখানে হয়তো আবার নেট প্রবলেম করছে, আমার এখান থেকে তো আমি আমার ক্যামেরাতে দেখছি যে না মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। ঠিক আছে, ফেরোম্যাগনেটিকের উদাহরণ কি? ফেরোম্যাগনেটিক হচ্ছে শুধুমাত্র এই 3টা পদার্থ, আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টাই শুধুমাত্র ফেরোম্যাগনেটিক। ক্যামেরা প্রবলেম হয়েছে ভাই, ক্যামেরা তো কোনো প্রবলেম আমি দেখছি না, ক্যামেরা তো ঠিকই দেখা যাচ্ছে। আর আমার এখানে আসলে ভাই ক্যামেরা অপারেট করার জন্য কোনো লোক নাই, ওই জন্য বারবার আমাকে যায় দেখতে হচ্ছে। ঠিক আছে, তো মাঝখানে হইতেও পারে, আবার অনেক সময় ঠিক হইতে পারে, কাজে ওটাতে আমার কোনো হাত নাই ভাই। এখানে কোনো ক্যামেরাম্যান অপারেটর যদি থাকতো তাহলে আমি ওকে দিয়ে চেক করাতে পারতাম, আমাকে একা একা করতে হচ্ছে তো ওই জন্য আমি পারছি না। ঠিক আছে, তাহলে ফেরোম্যাগনেটিক এই 3টা পদার্থ, ফেরোম্যাগনেটিক শুধুমাত্র এই 3টার হবে। হ্যাঁ, তার বাইরে আরও কিছু আছে যেগুলো আমরা ফিজিক্সে পড়বো, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের 3টা মনে রাখলেই হবে। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক 3টা কি আমাদের আইকন, এর নাম মনে রাখলেই হবে। আইকন মানে আয়রন, কোবাল্ট, নিকেল। ঠিক আছে, এই 3টা হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে না, যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তাহলে ডি ব্লক মৌলের চৌম্বক ধর্ম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো তার মধ্যে প্যারাম্যাগনেটিক হচ্ছে যাদের অযুগ্ম ইলেকট্রন আছে। ফেরোম্যাগনেটিক কারা? আয়রন, কোবাল্ট, নিকেল। আর ডায়াম্যাগনেটিক কারা? যাদের অযুগ্ম ইলেকট্রন নাই। যেমন আমি যদি লিখি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি? আর্গন 3d10 4s2, তার মানে এর মধ্যে ডিও পূর্ণ, এসও পূর্ণ, তার মানে তার মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। এজন্য আসলে জিঙ্ক হচ্ছে একটা ডায়াম্যাগনেটিক। তোমাদের কাছে আমার প্রশ্ন, কপার 2+ এটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? তোমরা একটু কমেন্ট করে জানাও। কপার 2+ এটা কি প্যারাম্যাগনেটিক নাকি হচ্ছে ডায়াম্যাগনেটিক? তো তোমরা আমাকে জানাও। প্যারা রিপিট করেন। প্যারা হচ্ছে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে তারাই হচ্ছে প্যারা। যে সকল মৌল বা আয়নের অযুগ্ম মানে হচ্ছে বেজোর ইলেকট্রন থাকে তারাই হচ্ছে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, আর যাদের অযুগ্ম ইলেকট্রন থাকে না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এখন তোমরা আমাকে বলো যে কপার 2+ এটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক? আবির কমেন্ট করছে প্যারাম্যাগনেটিক, ফরিদুল ইসলাম ডায়াম্যাগনেটিক। আচ্ছা, দুইজন দুইটা, তাহলে আসলে আমি আনসার নিব কোনটা? লিখন বাড়ি প্যারাম্যাগনেটিক, মামুন রশিদ প্যারাম্যাগনেটিক, তারিন আক্তার প্যারাম্যাগনেটিক, ফরিদুল ইসলাম আবারও ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এক একজন এক একটা বলছো। তাহলে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্গন নর্মালি কপারের হচ্ছে 3d10, তার মানে 10 এর থেকে একটা কমে যাবে, আর 4s এর যেটা ছিল ওইটা চলে যাবে, তার মানে দুইটা চলে যাবে। 3d9, তাহলে দেখো তো 3d9 কে যদি আমরা হুন্ডের নিয়ম অনুসারে দেখাই তাহলে কেমন হয়? যে 1 2 3 4 5 6 7 8 9, দেখো কপারের 9টা দেওয়ার পরও কি এই একটা জায়গায় কি অযুগ্ম থাকতেছে না? এই একটা অংশ কি অযুগ্ম থাকছে না? তার মানে হচ্ছে কপার 2+ হচ্ছে প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, এইভাবে হচ্ছে ডি ব্লকের ম্যাগনেটিক ধর্ম বের করবা। এটা হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে। এখন আসা হচ্ছে পি ব্লক। এখন আসা হচ্ছে আমাদের, আচ্ছা কারো যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় তাহলে এও করো, স্ক্রিনশট দাও।
কারো যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটা মুছে দিব। কারো যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় স্ক্রিনশট দাও, আমি এটা মুছে দিব। দিয়ে আমরা লাস্ট টপিক পি ব্লক মৌলের চুম্বক ধর্ম নিয়ে আলোচনা করে আমরা শেষ করব। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো প্যারা, দেখলাম। এখন তোমরা হচ্ছে এটাকে একটু ইয়া করে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, আমি তারপর হচ্ছে এটা ইয়া করছি। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। দিয়ে আমরা হচ্ছে পি ব্লকের চৌম্বক ধর্মটা আলোচনা করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। এখন আসে হচ্ছে আমাদের পি ব্লকের চৌম্বক ধর্ম। পি ব্লকের বলতে পি ব্লকের কোনো মৌল না, এটা পি ব্লকের আসলে যৌগ। পি ব্লকভুক্ত মৌল বা যৌগের যে ধর্ম, তো এদের হচ্ছে পিতে, পি অরবিটালে মোট 2, 6, 10, 12টি ইলেকট্রন থাকলে ডায়াম্যাগনেটিক। অন্য সকল ক্ষেত্রে প্যারা, ঠিক আছে। রাজু আহমেদ কমেন্ট করছে, ভাইয়া আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা দেখো, আমাদের লাস্ট টপিক হচ্ছে পি ব্লক মৌলের চৌম্বক ধর্ম। কি কি পি ব্লক মৌলের চৌম্বক ধর্ম হচ্ছে যদি পি অরবিটালে মোট, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া পিতে তো সর্বোচ্চ 6টা থাকে, তাহলে 10টা 12টা কেমনে হবে? এখানে ভাই কথা হচ্ছে যে আমার যে অণুটা থাকবে তার মোট, যেমন আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, দেখো নাইট্রোজেন এটাকে আসলে আমরা চিন্তা করবো N2, তো এই N2তে কি 2টা নাইট্রোজেন পরমাণু আছে, তাই না? N2তে 2টা নাইট্রোজেন পরমাণু আছে, এর পিতে 3টা ইলেকট্রন থাকে, এর পিতে 3টা ইলেকট্রন থাকে, তাহলে মোট কয়টা হচ্ছে P6, তাই না? তো এই জায়গায় যদি আমরা এইটাকে চিন্তা করি অক্সিজেন 2, তার মানে অক্সিজেন 2তে কি আছে? আমার 2টা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন, এর আছে হচ্ছে P4, এর হচ্ছে P4, তাহলে মোট কত হয়েছে? P8, তাই না? তাহলে আমার এই P8, তার মানে পিতে কি 6টার বেশি থাকছে কিভাবে? এটা হচ্ছে 2টা পরমাণুর জন্য যদি হয়, ঠিক আছে। P8 তাহলে হচ্ছে এটা হচ্ছে কার জন্য? 2টা পরমাণুর জন্য, ঠিক আছে। পি অরবিটালে এই 2টা পরমাণুর পি অরবিটালের সমষ্টি যদি 2, 6, 10, 12 হয় তাহলে হবে হচ্ছে ডায়াম্যাগনেটিক, অন্য ক্ষেত্রে সবগুলা হবে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে দেখো পিতে মোট ইলেকট্রন যদি 2, 6, 10, 12টি ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে ডায়াম্যাগনেটিক। আর অন্য সকল ক্ষেত্রে, অন্য কি বলতে হচ্ছে যে পিতে যদি 3টা 4টা 5টা অথবা 7টা 8টা 9টা বা 11টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। অন্য সকল ক্ষেত্রে হবে কি? অন্য সকল ক্ষেত্রে হবে এই 4টার ক্ষেত্রে হবে ডায়াম্যাগনেটিক, অন্য সকল ক্ষেত্রে হবে প্যারাম্যাগনেটিক। তাহলে এখানে দেখো আমি 2টা উদাহরণ লিখে রাখছি, একটা হচ্ছে নাইট্রোজেন আরেকটা হচ্ছে অক্সিজেন। তো দেখো নাইট্রোজেনে পিতে টোটাল কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেন অণুতে পিতে টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 6টা, তাই না? নাইট্রোজেনের পিতে টোটাল ইলেকট্রন আছে 6টা, তার মানে 6 কি এই জায়গার মধ্যে আছে, তার মানে নাইট্রোজেন একটা ডায়াম্যাগনেটিক পদার্থ, ঠিক আছে। নাইট্রোজেন একটা ডায়াম্যাগনেটিক পদার্থ। আর অক্সিজেনের মধ্যে পিতে মোট কয়টা ইলেকট্রন? 8টা। 8 কি এই 4টা সংখ্যার মধ্যে আছে? 8 কি এই 4টা সংখ্যার মধ্যে আছে? কথা হচ্ছে ভাই 8 তো এই 4টা সংখ্যার মধ্যে নাই, যদি না থাকে তাহলে হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। এই হচ্ছে পি ব্লক মৌলের চৌম্বক ধর্ম, যে পি অরবিটালে যদি মোট 2, 6, 10, 12টা ইলেকট্রন থাকে তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর যদি তার বাইরে অর্থাৎ এই 4টার বাইরে যেটা থাকে, যে 3, 4, 5 বা হচ্ছে 7, 8, 9 বা 11 এইগুলো থাকে তাহলে পি ব্লকের ওই মৌলটা হবে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে।
তার মানে নাইট্রোজেন হচ্ছে একটা ডায়াম্যাগনেটিক আর অক্সিজেন হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক। তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো NO নাইট্রোজেন মনোঅক্সাইড এই যে মৌলটা এটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আলহামদুলিল্লাহ ভাইয়া। AI সাকিব কমেন্ট করছে হচ্ছে ডায়ার রিপিট। ভাই রিপিট তো করা হচ্ছে, তুমি খেয়াল করো, আমি রিপিট করে দিচ্ছি, বারবার রিপিট করছি, একই জিনিস অনেকবার রিপিট করছি, আমি আবারও করব, সমস্যা নাই। হ্যাঁ প্যারাম্যাগনেটিক, কেন প্যারাম্যাগনেটিক, আবির কমেন্ট করছে প্যারাম্যাগনেটিক, নারায়ণ দাস প্যারাম্যাগনেটিক, নাফিসা খাতুন প্যারাম্যাগনেটিক, সুমি এনো প্যারাম্যাগনেটিক, সবাই প্যারাম্যাগনেটিক, এই তো হ্যাঁ তোমরা সবাই প্যারাম্যাগনেটিক কমেন্ট করছো, তার মানে তোমরা হচ্ছে পি ব্লকের চৌম্বক ধর্মটা খুব ভালো করে বুঝতে পারছো তাই না? কারণ এই জায়গাটা থেকে প্রায় ইকুয়েশন আসে, ঠিক আছে, যে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক, ঠিক আছে, তো এটা তোমরা কমেন্ট করবা। আরেকটা জিনিস আমাদের পর্যায়ের সাথে যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্ষার ধাতুসমূহ প্যারাম্যাগনেটিক, মৃৎ ক্ষার ধাতুসমূহ হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা একটু মনে রাখবা। ক্ষার ধাতুসমূহ হচ্ছে প্যারাম্যাগনেটিক আর মৃৎ ক্ষার ধাতুসমূহ হচ্ছে ডায়াম্যাগনেটিক, কারণ ক্ষার ধাতুতে S1 হয়, একটা অযুগ্ম থাকে, ওই জন্য ক্ষার ধাতু প্যারা আর মৃৎ ক্ষার ধাতুর S অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, কোনো অযুগ্ম থাকে না, এই জন্য ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতুগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। ক্ষার ধাতুগুলা প্যারাম্যাগনেটিক আর মৃৎ ক্ষার ধাতুগুলা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমরা মনে রাখবা। সরি মুছে দিচ্ছি। আচ্ছা তোমাদের যদি কারো স্ক্রিনশট দেওয়ার দরকার হয় তাড়াতাড়ি স্ক্রিনশট দাও। কারো যদি স্ক্রিনশট দেওয়ার দরকার হয় তাহলে আবার স্ক্রিনশট দিয়ে নাও, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আর আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই মোটামুটি। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে দ্রুত প্রশ্ন করো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, আমি ক্লাস শেষ করব। আমাদের এই টপিকসগুলো পড়লেই হবে, বাকি যেগুলো কিছু রিটেন আছে যেগুলো হচ্ছে ডিটেলস তোমার এখান থেকে পড়া, ওটা তোমরা হচ্ছে বই থেকে যে কোনো একটা বই থেকে পড়ে নেবা, তাইলে হয়ে যাবে। মোটামুটি এইটুকুই আমাদের আজকের ক্লাস। ভাই ক্ষার ধাতু আর মৃৎ ক্ষার ধাতুর এক্সাম্পল বুঝো না? ক্ষার ধাতু কারা ভাই? ক্ষার ধাতু হচ্ছে ধরো সোডিয়াম একটা ক্ষার ধাতু, তাই না? তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s1। যে কোনো ক্ষার ধাতুর সর্বশেষ শক্তি স্তরে S1 ইলেকট্রন বিন্যাস থাকে। ক্ষার ধাতুর সর্বশেষ শক্তি স্তরে S1 থাকে, কাজেই তাদের একটা অযুগ্ম ইলেকট্রন থাকে। 12টা ইলেকট্রনের একটা উদাহরণ, 12টা ইলেকট্রনের উদাহরণ কি নিবা? এটা তো আসলে 12টা ইলেকট্রনের উদাহরণ, তো ইলেকট্রন কখনো 12টা আসলে হতে পারে না, ওইভাবে 12টা হয় না। অর্থাৎ দুইটা নিষ্ক্রিয় গ্যাস যদি একসাথে যুক্ত হয় তাহলে তখন 12টা হওয়ার চান্স থাকে, তো ওইটা আসলে সচরাচর হয় না, ঠিক আছে। 12টা ইলেকট্রন সচরাচর হয় না। তো দেখো আমরা ক্ষার ধাতুর ক্ষেত্রে দেখি, ক্ষার ধাতু সবসময় দেখবা যে বহিস্থ শক্তি স্তরে ক্ষার ধাতু, প্রত্যেকটা ক্ষার ধাতুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1। ক্ষার ধাতুর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে NS1, তার মানে S অরবিটাল ইলেকট্রনটা অযুগ্ম থাকে, একটা থাকা মানে হচ্ছে অযুগ্ম থাকে, ওই জন্য ক্ষার ধাতুগুলা কি হয়? ক্ষার ধাতুগুলা প্যারাম্যাগনেটিক হয়। আর মৃৎ ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে কার? ক্ষারের, এটা হচ্ছে ক্ষার ধাতু। আর যদি এটা মৃৎ ক্ষার ধাতু হয়, মৃৎ ক্ষার ধাতু, তার সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2। মৃৎ ক্ষার ধাতুর সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, তার মানে S অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকার কারণে তার কাছে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না, ওই জন্য ক্ষার ধাতুগুলা ডায়াম্যাগনেটিক হয়। আচ্ছা মনি, তুমি বললা যে আচ্ছা আমি তোমার আনসার বলি না, আসলে সবগুলা তো বলা হয় না, চোখের সামনে যে কয়টা আসে আমি শুধু সেই কয়টাই বলি। আমি খুবই দুঃখিত যে আমি তোমার আনসার বলিনি, আমাকে তো এটা নিয়ে মনে কষ্ট পাও না। নেক্সটে আমি চেষ্টা করবো, তোমার নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো তোমার আনসার বলার জন্য।
এক্সাম অনলি, হ্যাঁ এক্সামটা শুধুমাত্র মৌলের পর্যাবৃত্তিক ধর্ম থেকেই হবে। সো ওইটুকু ভালো করে পড়লে হবে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া ক্লাসটা, ধন্যবাদ ভাইয়া। রিটেনের জন্য কিছু কুইশন লিখে দেন। রিটেনের জন্য কুইশন কি লিখে দেবো আমি হচ্ছে তোমাকে হচ্ছে 2-1টা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো তুলে নাও, তাইলে হয়ে যাবে। ভাইয়া আর কিছুক্ষণ ক্লাস নিলে ভালো হতো। ভাই আমাদের আজকে যে কয়টা টপিক সেটা মোটামুটি টানা হয়ে গেছে, ওই জন্য আমরা চাচ্ছি না, কারণ আসলে অনলাইনের লং টার্ম ক্লাস নিলে সবার কাছে আসলে বোরিং লাগে, ওই জন্য আসলে ফুল টাইম লং টাইম আমরা টানিনি, একটু শর্ট করছি। কিন্তু আমরা মোটামুটি যেগুলো পড়ানোর সবগুলাই পড়াইছি, ঠিক আছে। ভাইয়া ডি ব্লকের ফেরোম্যাগনেটিকটা আরেকটা বুঝাই দেন। ভাই ফেরোম্যাগনেটিক হচ্ছে শুধুমাত্র 3টা পদার্থই, ফেরোম্যাগনেটিক হচ্ছে শুধুমাত্র ডি ব্লকের 3টা পদার্থ, একটা হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টাই শুধুমাত্র ফেরো। আমাদের রসায়নে এই 3টাই আছে, কাজে আমাদের রসায়নে যদি ফেরোম্যাগনেটিক থেকে কোয়েশ্চেন আসে অবশ্যই এই 3টাই আসবে। কাজে তুমি এখানে আসলে আলাদা করে বোঝানোর কিছু নাই, তুমি 3টা নাম মনে রাখলেই হবে। অ্যাসাইনমেন্ট দিবেন না ভাই? হ্যাঁ অবশ্যই অ্যাসাইনমেন্ট দিব। ক্লাস সিএস না আরবি? আচ্ছা দেখো, সিএস আর আরবি, সিজিএম আর হচ্ছে রুবিডিয়াম, এরা দুইজন কি পর্যায় সারণীর একই পর্যায়ের মৌল না? পর্যায় সারণীর একই গ্রুপের, রুবিডিয়াম আর সিজিএম পর্যায় সারণীর একই গ্রুপের মৌল। এবং তুমি পর্যায় সারণী খুলে যদি দেখো যে রুবিডিয়াম হচ্ছে পর্যায় সারণীর 5ম পর্যায়ে আর সিজিএম হচ্ছে পর্যায় সারণীর 6ষ্ঠ পর্যায়ে আছে, অর্থাৎ এরা একই গ্রুপের। এবং রুবিডিয়াম থেকে সিজিএম নিচের দিকে অবস্থান করে, তার মানে কি সিজিএমের ব্যাসার্ধ বড় কার চেয়ে? অবশ্যই রুবিডিয়ামের চেয়ে, ঠিক আছে। সিজিএমের ব্যাসার্ধ রুবিডিয়ামের চেয়ে বেশি হবে, কারণ সিজিএমের অবস্থান রুবিডিয়ামের নিচে। ভাইয়া সেকেন্ড টাইম দিচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই আসলে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তাদের উদ্দেশ্যে কি বলা, তোমরা তো অলরেডি এডমিশন সম্পর্কে তোমাদের অনেক ধারণা হয়ে গেছে, আর তোমরা যেহেতু স্লিপ খাইছো, একটা ধাক্কা খাইছো, তোমরা খুব ভালো করে জানো যে আসলে কি জন্য তোমরা এই ধাক্কাটা খাইছো। কাজেই তোমার দুর্বলতা তুমি অনেক ভালো করে জানো। তারপর আমাদের যেটা বলা যে তুমি যাতে আর দ্বিতীয়বার এই ধাক্কাটা না খাও, এই দ্বিতীয়বার যাতে ধাক্কাটা না খাও তার জন্য প্রিপারেশনটা খুব ভালো করো, ঠিক আছে। না ভাইয়া, পরমাণুর ব্যাসার্ধের মান মনে রাখার ওইরকম কোনো দরকার নাই, ওটা সরাসরি আসে না। আচ্ছা সিআর নাকি আরবি এর ব্যাসার্ধ বেশি? ভাই সিআর আর আরবি তো না, সিএস আর আরবি এই দুইটা হবে, তুমি লিখতে ভুল করছো। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। তারপর হচ্ছে রিটেনের জন্য কিছু কুয়েশন লিখে দেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া দিব, ক্লাস ভালো লাগছে, ধন্যবাদ ভাইয়া। নুসরাত সুমনা, খুব ভালো হয়েছে ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। মোরসেলিন হক কি লিখলে? তারপর হচ্ছে ভাইয়া ক্লাস অনেক সুন্দর হয়েছে ভাই, ওটার আচ্ছা তো বললাম, তারপরে একটু বোরিং হয়নি, থ্যাংক ইউ। আমিও আইকন ফেরোম্যাগনেটিক, হ্যাঁ ধন্যবাদ রোকসানা, ধন্যবাদ তুমি হচ্ছে শর্টকাটটা বলে দেওয়ার জন্য সবাইকে। সবাই দেখছি এ আর আর সি আর আরবি। ভাই সি আর আরবির মধ্যে সম্পর্ক তুমি খুঁজতে চাও? সি আর আরবি কি তাদেরকে পর্যায় সারণীতে তুমি খেয়াল করে দেখো ভাই, সি আর আছে কোন জায়গায় আর আরবি কোন জায়গায় আছে, তাইলে তুমি পাবা। এটা আসলে সি আর হয় না, এটা আসলে মেইনলি হয় হচ্ছে সিএস আর আরবি। তুমি হয়তো লিখতে ভুল করছো, সি আর নাম, ও ক্রোমিয়াম আর আরবি, ক্রোমিয়াম নাকি আরবি এর ব্যাসার্ধ বেশি? আচ্ছা তোমাকে আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, টেনশনের কিছু নাই। ক্রোমিয়াম আরবি যারা দেখতে চাইছো দেখো কি কি বলছো, প্রশ্ন করছো হচ্ছে তোমরা, একটা হচ্ছে ক্রোমিয়াম, তাই না? তোমাদের প্রশ্নটা ছিল অনেকটা হচ্ছে এরকম যে ক্রোমিয়াম আর রুবিডিয়াম তার মধ্যে কার ব্যাসার্ধ বেশি, ক্রোমিয়াম নাকি আরবি এর ব্যাসার্ধ বেশি? আচ্ছা দেখো ভাই, ক্রোমিয়াম হচ্ছে পর্যায় সারণীর 4র্থ পর্যায় আর আরবি হচ্ছে 5ম পর্যায়, তাহলে কার ব্যাসার্ধ বেশি হবে এটা তো তুমি নিজেই বলতে পারো ভাই। ক্রোমিয়াম আর রুবিডিয়াম এই দুইজনের মধ্যে কার ব্যাসার্ধ বেশি হবে? অবশ্যই 5ম পর্যায়ে যে আছে তার ব্যাসার্ধ বেশি হবে 4র্থ পর্যায়ের চেয়ে, তার মানে ক্রোমিয়ামের চেয়ে রুবিডিয়ামের ব্যাসার্ধ বেশি হবে। ভাই ফেরোম্যাগনেটিক কখনো আয়ন কখনো ফেরোম্যাগনেটিক হয় না, ফেরোম্যাগনেটিক কোনো আয়ন বা কোনো যৌগ কখনো ফেরোম্যাগনেটিক হয় না, কোনো আয়ন বা যৌগ কখনো ফেরোম্যাগনেটিক হয় না। আয়ন শুধুমাত্র ধাতু, ফেরোম্যাগনেটিক হবে শুধুমাত্র এই 3টা ধাতু, তাদের আয়ন কখনো, তাদের যৌগ এরা কখনো ফেরোম্যাগনেটিক হবে না। নাইস ক্লাস ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম।
অনেক ভালো ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা কতক্ষণ থাকবে? ভাই ক্লাস অনলাইনে গ্রুপ যতদিন থাকবে ততদিনই থাকবে, কোনো সমস্যা নাই। আমি ক্লাস শেষ করলেও ক্লাস থাকবে। অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। ইট ওয়াজ এ গুড ক্লাস, থ্যাংক ইউ সেরা ভাইয়া, থ্যাংক ইউ। ফার্স্ট ক্লাসের যে এই ক্লাস বেটার ছিল, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। কারণ ফার্স্ট ক্লাস তোমরা অনেক দিন পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলা, তো ওই জন্য তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে। এখন থেকে আর সমস্যা হবে না। ক্লাসটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ। নাইস ক্লাস ভাইয়া, ক্লাস অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা মোটামুটি তো আশা করছি তোমাদের আর কোনো ইয়া নাই, তোমাদের আর তেমন কোনো কুইশন দেখছি না, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই খালি আমি মেয়েদের কমেন্ট পড়ি না, আমরা কি করছি ভাই, তোমাদের কমেন্টও আমি অবশ্যই পড়ছি, আমি খালি মেয়েদেরটা বলিনি, তোমাদেরটাও বলছি, ঠিক আছে ভাই। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাই আমার আসলে ওইভাবে ইউটিউব চ্যানেল থাকলেও আমার আসলে চ্যানেল ওইভাবে ভিডিও দেওয়া নাই, কাজে আমার চ্যানেলে যায় কোনো লাভ হবে না, কারণ আমি ভিডিও করে ভিডিও আপলোড করার মতো টাইম পাচ্ছি না, ওই জন্য আসলে ভিডিও ওইভাবে দেওয়া নাই, কাজে ওইটা দিয়ে খুব একটা লাভ হবে না। তবে তুমি চাইলে হচ্ছে আমার যে ফেসবুক গ্রুপ আছে ওইটাতে অ্যাড হয়ে থাকতে পারো। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে NM কেমিস্ট্রি, ওইটাতে তুমি জয়েন হতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে সবাই, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ও অ্যাসাইনমেন্ট, হ্যাঁ আমরা অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট, তোমরা অ্যাসাইনমেন্টগুলো কিভাবে সাবমিট করবা আমাকে একটু সেটা বলো। তোমরা আমাকে অ্যাসাইনমেন্টগুলো কিভাবে সাবমিট করবা? তোমরা যে অ্যাসাইনমেন্ট আমাকে সাবমিট করবা কিভাবে, একটু সাবমিট করার ওয়ার্ডে আমাকে বলো তো। ভাই আমার FB আইডির নাম হচ্ছে কেমিস্ট মিথুন। এটা হচ্ছে আমার আইডি, আর আমার পেজের নাম হচ্ছে, পেজ তো না, আমার গ্রুপের নাম হচ্ছে NM কেমিস্ট্রি, ঠিক আছে। এই দুটো করলে হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হ্যাঁ অ্যাসাইনমেন্ট তো লিখলাম ভাইয়া, তুমি তো স্ক্রিনশট দিয়ে নাও। আপনার মেসেজে দিব, হ্যাঁ যারা মেসেজে অ্যাড আছো তারা মেসেজে দিয়ে দিবা, কমেন্টে পিক দিবা। ভাই কমেন্টে দিলে আসলে আমি এতগুলো খুঁজে দেখবো কেমনে। ব্লার হয়েছে ভাই, ব্লার থাকবে না, তোমার নেটে প্রবলেম, ওই জন্য ব্লার হয়েছে। বাসায় দাওয়াত দেন, হাজিরুল ইসলাম বললো বাসায় দাওয়াত দেন ভাই। হ্যাঁ অবশ্যই বাসায় দাওয়াত থাকলেও তুমি চলে আসবা, আইসে অ্যাসাইনমেন্ট দিয়ে যাবা, কোনো সমস্যা নাই। ছবি করে দিব, খাতায় লিখে পিক তুলে মেসেঞ্জারে দিয়ে দিব। হ্যাঁ যারা গ্রুপে পিক দিয়ে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে দিলেও হবে। বা স্ক্রিনশট দেওয়ার টাইম দেন, হ্যাঁ স্ক্রিনশট দেওয়ার জন্য ভাই আমি যথেষ্ট টাইম দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা করে আমাকে হচ্ছে জমা দাও সবাই, ঠিক আছে। তাহলে এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের বাড়ির কাছে থাকলো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাস পরবর্তী টপিকস থেকে শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং পরবর্তী পরীক্ষাটা সবাই ভালো করো। সবার প্রতি শুভকামনা রেখে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।